আজকের দিনে পাওয়ার বিআই ইন্টারভিউ কোয়েশ্চন, হোয়াট ইজ ইটিএল? কেউ বলতে পারবেন হোয়াট ইজ ইটিএল? export, transform, load, extract, transform, load. এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এন্ড লোড। এখন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে পাওয়ার বিআই এ ইটিএল টুল হিসেবে আপনি কোনটা ব্যবহার করেন, বা ইটিএল টুল হিসেবে আপনি কোনটা ব্যবহার করেন পাওয়ার বিআই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তখন আপনি কি বলবেন? হোয়াট ইজ দি আনসার? হোয়াট উইল বি দি আনসার? আনসারটা হলো যে পাওয়ার কোয়েরি। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আনসারটা কি? What is the ETL tool we use in Power BI? What is the answer of this question? পাওয়ার কোয়েরি। কি বলেছিলাম? পাওয়ার কোয়েরি। ঠিক আছে, হ্যাঁ। as well as it is also for the Excel. Excel এও যদি আপনাকে বলে যে আমরা ট্রান্সফরমেশনের কাজ বা ইটিএল প্রসেস এক্সেলে যেটা করি, এটা এখানে আমরা কোন ইটিএল টুল হিসেবে আমরা কোনটা ব্যবহার করে থাকি, এই তাহলে আপনারা বলবেন যে আমরা ইউজুয়ালি পাওয়ার কোয়েরিটা ইউজ করে থাকি। এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে ইটিএল টুল কি অনলি পাওয়ার কোয়েরি ইজ এক্সিস্ট ইন দি ওয়ার্ল্ড ফর পাওয়ার বিআই অর আদার টুলস? তাহলে আপনারা কি বলবেন? এটা একটা বুদ্ধিমত্তার কোয়েশন, কিন্তু উপস্থিত বুদ্ধির কোয়েশন। কি বলবেন বলেন? কেউ তো বলেন এটা আনসারটা করেন, এটা জাস্ট হইলে হইলো, না হইলে নাই, এটা তো এক্সপ্লেন তো করবো, তাই না? জাস্ট দা বোথ ইন পাওয়ার বিআই এন্ড এক্সেল এটা কাজে লাগে আর কি। না, জাস্ট আপনাকে বলতেছে যে জেনারেল পার্সপেক্টিভে আমি যদি ইটিএল টুল ব্যবহার করি, সাধারণ যে কোনো টুল দিয়ে আমি যদি ইটিএল টুল ব্যবহার করি, পাওয়ার কোয়েরি ছাড়াও কি কোনো টুল আছে কিনা? আমি হয়তো আপনাদেরকে ধরেই দিলাম, ফিক্স করে দিলাম, বাট ওরা ফিক্স ভাবে নাও বলতে পারে যে পাওয়ার কোয়েরি, আপনাকে বলতে পারে ইটিএল টুল পাওয়ার কোয়েরি ছাড়া অন্য কোনো টুল আছে কিনা, অন্য কোনো টুল দিয়ে কি আপনি ইটিএল এর প্রসেসের কাজ করতে পারবেন কিনা, তখন কি বলতে পারবেন এটা আছে কি নাই? জাস্ট ইয়েস অর নো। হ্যাঁ, আপনারা বলবেন যে হ্যাঁ অবশ্যই আছে, এই ইটিএল টুল আছে। এখন ইটিএল এর বিগকোয়েরি দিয়ে ইটিএল টুল কাজ করা যায়, ঠিক আছে। তারপর স্নোফ্লেক দিয়ে করা যায়। তারপর এই ধরনের নানা ধরনের কিছু ইটিএল টুল আছে, খুবই পপুলার টুল। এই টুলগুলো সম্পর্কে জেনে যাবেন, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিশ নিশ টপিক থেকে ধরা হয়, এগুলো স্পেসিফিক টপিক থেকে ধরা হয়। সো আপনি যদি এই বেসিক জিনিসগুলো না জানেন, তাহলে কিন্তু ইন্টারভিউতে ধরা খাওয়ার পসিবিলিটি বেশি থাকে, ঠিক আছে। স্পেসিফিক্যালি আপনি পাইথনকে বলতে পারবেন না। দি the judge wants to know that what is the specific ETL tool whenever you want to process of the transfer, whenever you want to transfer the data and cleaning data, ঠিক আছে। হতে পারে, ওটা হতে পারে, আপনাকে নিশ বলতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যে কোয়েশনটা করছি, ওই কোয়েশনটা হলো যে আমি যদি গুগলে সার্চ দিই ইটিএল টুলস, এই যে AWS আছে, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, এই যে 23 ETL টুলস, এ লিস্ট অফ 23। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানুষ ইন্টারভিউতে আসে, ঠিক আছে। এই জিনিসগুলো কোথায় আসে? ইন্টারভিউতে আসে। এই যে এই জিনিসগুলো ইটিএল টুল, ঠিক আছে। আমার কি কি ধরনের, কত ধরনের ইটিএল, অ্যাপাচি এয়ারফ্লো আছে, তারপরে কাফকাও আছে, কাফকাটাও বলতে পারেন, ওরাকল ডাটা ইন্টিগ্রেটর আছে, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এটা খুবই পপুলার, এসএসআইএস মাইক্রোসফট এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস। ট্যালেন্টটা নিয়েও ধরে, আপনি কি ট্যালেন্ট নিয়ে কাজ করছেন কিনা আপনাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। দিস ইজ হোয়াট ট্যালেন্ট, এই যে দেখে নেন ট্যালেন্ট, এটা ট্যালেন্ট নিয়ে কাজ করছেন কিনা। আমি নিজে লাইফে কোনো কাজ করি না ট্যালেন্ট দিয়ে, বাট প্রতিটা ইন্টারভিউতে ট্যালেন্ট নিয়ে জিজ্ঞেস করে। আমি জানি না ট্যালেন্ট নিয়ে আসলে কোনো অফিস কাজ করে কিনা বাংলাদেশে। ট্যালেন্টটা নিয়ে ধরে হাদুপটা খুবই পপুলার, হাদুপ, ঠিক আছে। এডব্লিউএস গ্লু আছে, আমার গ্লুতে এক্সপিরিয়েন্স নাই। এডব্লিউএস ডাটা পাইপলাইন আছে,
মানে হাইভে আর কি, হাইভ আছে, আছে অ্যামাজন S3। আমার এটাতে কাজ করার মানে অভিজ্ঞতা আছে AWS এ। তো গুগল ক্লাউড ডেটা ফ্লো আছে। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে এই জিনিসগুলো জিজ্ঞেস করছি। দিজ আর দি ভাই পপুলার সবার ETL তো টুলস। সব টুল নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স নাই, তো সেক্ষেত্রে যদি অ্যান্সার দিতে না পারি তাইলে আমি আপনাদেরকে লাস্ট বিজনেস অ্যানালিটিক্স কোয়েশনে কি বলেছিলাম, যে you have to always update about the trend and technology, not you have to develop into the technology area, ঠিক আছে? মানে আপনাকে টেকনোলজি এরিয়ায় কোনো ডেভেলপমেন্ট করতে হবে না, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু নো দ্যাট টেকনোলজি সো দ্যাট ইউ ক্যান অ্যাডপ্ট কুইকলি, ঠিক আছে? সো একটা অর্গানাইজেশনে আপনি হয়তো পাওয়ার বিআই এক্সপার্ট হয়ে গেলেন, আমাদের এখান থেকে কোর্সটা করে পাওয়ার বিআই এক্সপার্ট হয়ে আপনি কোথায় গেলেন? একটা প্রফেশনাল অর্গানাইজেশন জয়েন করলেন। এখন তারা যদি বলে যে আমরা পাওয়ার বিআই দিয়ে কাজ করব না, আমরা কাজ করি হলো যে গুগল লুকার স্টুডিও দিয়ে, তখন কি আপনার লুকার স্টুডিওতে কাজ করতে হবে না? বিষয়টা বুঝতে পারছেন? তো লুকার স্টুডিওতে যখন কাজ করতে হবে, তো ওই লুকার স্টুডিও সম্পর্কে আপনাকে কি নিজেকে শিখতে হবে না? এখন নিজেকে শিখতে গেলে ওই পাওয়ার বিআইটা আপনাকে কিভাবে হেল্প করবে? এটা আপনাকে হেল্প করবে, আপনি অলরেডি জানেন যে ডেটা ট্রান্সফরমেশনে কি কি জিনিসগুলো করতে হয়, কি কি মেথোডোলজি অ্যাপ্লাই করতে হয়, এগুলো আপনি জাস্ট ওইখানে গিয়ে অ্যাপ্লাই করবেন নতুন আরেকটা টেকনোলজিতে। তো আপনাকে এইরকম অ্যাডপশনটা শিখতে হবে, ঠিক আছে? তো আপনি কোনো ক্ষেত্রে আপনি মানে সবকিছু আপনি হাতের নাগালে পাবেন এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? এই দ্বারা আপনি নিজেকে বেস্ট ভাবে তৈরি করার জন্য আপনি শিখতে গেলেন, সবকিছু শিখা হয়ে গেছে, আপনি তখন ঝাঁপাই পড়লেন। কিন্তু দেখবেন যে যারা এ ধরনের কাজগুলো করে তাদেরই একটা ভুল হয় কি, যখনই তারা কমপ্লিট শেখা শেষ করে, তখন দেখবেন যে আরেকটা নতুন একটা টুল উদ্ভাবন হয়, মানে ওইটা ট্রেন্ডে চলে আসে, তখন আবার ওইটা শিখে, আবার ওইটা শিখতে গিয়ে নতুন আরেকটা ট্রেন্ড টুল চলে আসে, আবার ওইটাকে শিখতে বসে তারা। তো এইভাবে করতে গেলে আর কত শিখবেন আপনি? বিষয়টা বুঝতে পারছেন? তো আপনাকে প্রফেশনাল লাইফে অ্যাটলিস্ট জয়েন করতে হবে, সো দ্যাট আপনি যেন টাচে থাকেন, তো আপনি সবগুলো ট্রেন্ড সম্পর্কে জানেন। যেমন ডিপসিক নিয়ে আপনারা সবাই মানে অনেক মাতামাতি করতেছেন, তাই না? আপনি কি ডিপসিকে কি আপনি কখনো কাজ করছেন বা ডেভেলপ করছেন এখন পর্যন্ত? কেউ কি এখানে আছে কেউ ডিপসিকে ডেভেলপ করছেন? আমি বা করেছি দাদা। ডিপসিক ডিপসিক ডেভেলপ বলতে আপনি ওই যে ওপেন সোর্স ফাইল নিয়ে কি কাজ করছেন ওইখানকার? দাদা আমি ডিপসিকে অ্যাপ ডিপসিকটা কিভাবে কাজ করে বলেন তো দেখি। ডিপসিক যে এআইটা, এটা কিভাবে কাজ করে বলতে পারবেন? আপনারা বিষয়টা হলো কি, আপনারা ডিপসিক নিয়ে আপনারা জানেন অনেক কিছু, আপনারা কিন্তু ডিপসিক নিয়ে পুরোপুরি স্টাডি করেন নাই। আমি আপনাদেরকে এই জিনিসটা বলতেছি, আপনারা জাস্ট একটু জানার চেষ্টা করেন ওই বিষয়টা, আপনাদেরকে পুরোপুরি স্টাডি করতে হবে না, ঠিক আছে? জি যেমন দাদা। এপাচি কাফকা বা এয়ারফ্লো নিয়ে এতগুলো টুল তো আপনার জানার মানে আপনি তো একজন মানুষ না, আপনি তো রোবট না যে আপনাকে সবকিছু জানতে হবে, ঠিক আছে? তো আপনি স্পেসিফিক একটা লাইনে থাকেন, সব জব তো আপনি আর মানে ধরতে পারবেন না, সব জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? আপনার ক্যাটাগরি বেসিস অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি পাওয়ার বিআই জানেন, আপনি আপনি আপনার কাছে একটা কনফিডেন্স আছে যে আপনি গুগল লুকার স্টুডিওতে অ্যাপ্লাই করতে পারবেন, সো দ্যাট আপনি হলেন যে পাওয়ার বিআই এবং লুকার স্টুডিও যে যে জব ডেসক্রিপশন গুলোতে চাই ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করেন। বিষয়টা বুঝতে পারছেন? আপনি তো সব জবে আপনি অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা ক্রিয়েট করতে পারেন না, কখনো পারবেন না, ইভেন আমি নিজেও পারবো না, তাই না? বিষয়টা হলো যে যে ব্যাংকিং এ স্পেশালিস্ট সে ব্যাংকে অ্যাপ্লাই করবে, আবার যে সফটওয়্যার স্পেশালিস্ট সে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবে, যে যে ডেটা অ্যানালিস্ট সে ওই ডেটা অ্যানালিস্ট ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবে। এখন এই ব্যাংকিং এর ক্ষেত্রে আলাদা, কেউ আবার রিলেশনশিপ ম্যানেজারে অ্যাপ্লাই করে, কেউ এমটিও তে অ্যাপ্লাই করে, কেউ আরেকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করে, তাই না? কেউ ক্রেডিট অফিসার হিসেবে অ্যাপ্লাই করে। এখন কেউ যদি যে ক্রেডিট অফিসার এক্সপার্ট সে কি এমটিও তে ঢুকতে পারবে সে ওইখানে কাজ না করে? ডেফিনেটলি পারবে না, তাই না? তো ইউ হ্যাভ টু চুজ ইউর নিশ এরিয়া, ঠিক আছে? যে আপনি অ্যাটলিস্ট আপনাকে ওইরকম কনফিডেন্স লেভেলটা গেইন করতে হবে যে আপনি যেটা শিখছেন এটা দিয়ে আপনি জব পাবেন, ঠিক আছে? আর বাকি যে জিনিসগুলো ইন্টারভিউ ফেস করার জন্য ওই আলাদা যে টুলগুলো আছে ওই টুলগুলো সম্পর্কে জেনে যাওয়া। যেমন ডিপসিক কিভাবে কাজ করে, ডিপসিক এজেন্ট বেস কাজ করে, আপনাকে এটা জানেন? এজেন্ট বেস কাজ করে এই জিনিসটা ডিপসিকটা, এটা অনেকেই জানেন না। ডিপসিক অ্যাকচুয়ালি এজেন্ট বেস কাজ করে, ঠিক আছে? ওইখানে মাল্টিপল এজেন্ট আছে, মাল্টিপল এজেন্ট বেস এটা কাজ করে। এজেন্ট বলতে আপনারা মনে করবেন যে
বিকাশের যেরকম এজেন্ট পয়েন্ট থাকে না, মাল্টিপল এজেন্ট পয়েন্ট, ঠিক এটাও অ্যাকচুয়ালি ওই ধরনের ম্যাপিং। এই এজেন্ট টাইপের কাজগুলো কোথায় কোথায় হয়? গ্যাস পাইপ লাইনে কাজগুলো হয়। গ্যাস পাইপ লাইন, এই যে সে ধরেন যে আপনার ঢাকা শহরে গ্যাসের লাইন আছে, তাই না? আপনি আপনি কি মনে করেন জাস্ট রোদ ধরে ধরে তারা গেছে? না, ওখানে কিন্তু এজেন্ট বেস করছে যে আমি কোন লাইন দিয়ে যাব, এটা একটা নির্দিষ্ট একটা এজেন্ট বা নির্দিষ্ট একটা ম্যাপিং ডিজাইন করা, ঠিক আছে? এগুলোকে এজেন্ট বেস অ্যালগরিদম বা ওই ধরনের কিছু দিয়ে অ্যাপ্লাই করা আর কি, ঠিক আছে? তো আপনাদেরকে বিষয়টা হলো যে আপনাদেরকে সবকিছু জানতে হবে না, ঠিক আছে? আপনারা যে জিনিসটা জানেন ওই জিনিসটার উপর স্টাডি করতে থাকেন, ওইটার উপরে পারফর্ম করতে থাকেন। আপনি আমার কাছ থেকে পাওয়ার বিআই শেখার পরে আপনি নিজেকে এক্সপার্ট বলে মনে করবেন না। আপনি পাওয়ার বিআই শেখার পরে আপনি এটাকে অ্যাপ্লাই করবেন মাল্টিপল টাইম। আমি যখন পাওয়ার বিআই শেখা শেষ করছি ওই সময় আমি মনে হয় 3টা প্রজেক্ট করেছিলাম। আর পরবর্তীতে আমি নিজেকে আরো 6 মাস নাকি 1 বছর, 6 মাসের মতো টাইম দিছি। ওই 6 মাসে আমি 10 থেকে 15টা প্রজেক্ট আরো ডেভেলপ করছি পাওয়ার বিআই, ঠিক আছে? তো তার মানে আমি পাওয়ার বিআই তখনই এক্সপার্ট হয়েছি, আমার কাছে ওই কনফিডেন্সটা আসছে। ভাই আমরা যে প্রজেক্ট গুলো ডেভেলপ করব আমাদের তো মানে যেমন আপনার হয়তো বিভিন্ন ফাইল অথবা ইনফরমেশন ডাটার অ্যাক্সেস অনেক ভালো, আমাদের অনেকের তো এরকম অ্যাক্সেস। আমি আমি আপনাদেরকে কিভাবে এগুলো পাওয়া যায়? আমি আপনাদেরকে কোর্স চলাকালীন আমি আপনাদেরকে ট্রাই করব এই ধরনের কিছু রিসোর্স দেওয়ার জন্য, ঠিক আছে? আপনারা যেন এগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ। তো আপনারা চেষ্টা করবেন এগুলোতে যেন ভালো করার জন্য, আর সবগুলোতে যেন আপনার টাচ থাকে, আমি এটা আপনাদেরকে বলবো। সে ধরেন যে আমার এই কোর্সের ভিতরে আপনাদেরকে কিন্তু আমি লুকার স্টুডিও শেখাচ্ছি না, তাই না? তো এখানে যারা একটু ভালো বা যারা একটু সময়, মানে যাদের এখনো সময় একটু দিতে পারেন, তারা একটু লুকার স্টুডিও সম্পর্কে একটু দেখে গেলে, আপনার প্রজেক্টই করতে হবে এরকম কিছু না, লুকার স্টুডিও এনভায়রনমেন্ট নিয়ে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলেন, ঠিক আছে? তো এইভাবে আসলে নলেজটা বাড়ে, বুঝতে পারছেন? তো আপনি কনফিডেন্টলি আপনি ইন্টারভিউ ফেস করে আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি লুকার স্টুডিওতে কাজ করি না, বাট আমি লুকার স্টুডিও সম্পর্কে অবগত আছি, যেহেতু আমি পাওয়ার বিআই এক্সপার্ট, যেহেতু আমি পাওয়ার বিআই নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, পাওয়ার বিআই ইটিএল টুল ট্রান্সফরমেশন ডাটা ক্লিনিং গুলো কিভাবে করে, এজ ওয়েল এস লুকার স্টুডিওতে আরো আমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো। আমার জাস্ট এনভায়রনমেন্টটা সম্পর্কে একটু আমি যদি আরেকটু স্টাডি করি 1.5 উইকের ভিতরে আমি লুকার স্টুডিও সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো। তো ইউ হ্যাভ টু দ্যাট টাইপ অফ কনফিডেন্স, ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? আমি কিন্তু আপনাদেরকে যে জিনিসগুলো বলতেছি, ঠিক আছে, এগুলো আমি আমার রিয়েল লাইফ থেকে বলতেছি, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু মানে ইউটিউব থেকে দেখে বা ইয়া করে বলতেছি না, কারণ আমার নিজেরও অনেক ভুল হয়, আপনার দেখছেন তাই না? তো আসলে মানুষ ভুল থেকে কিন্তু শিখে। তো আপনার চেষ্টা করবেন যে আমি যে জিনিসগুলো বলতেছি এগুলো আপনাদেরকে বলতেছি এই কারণে যে আমি এই জিনিসগুলো ফেস করছি, আপনারা হয়তো বা কেউ ফেস করবেন আবার কেউ ফেস করবেন না। তো যারা ফেস করবেন তারা যেন খুব দ্রুত স্মুথলি যেন আবার ওইটাকে যেন বাধাটা যেন অতিক্রম করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য আসলে আপনাদেরকে এই জিনিসগুলো বলা, আর কিছুই না। তাহলে আমরা একটু পাওয়ার বিএ চলে আসি তাহলে। পাওয়ার বিএ এই লিঙ্কটা আমি একটু কপি করে রাখি, আমারও মাঝে মধ্যে দেখতে হবে। অন হইতে এতক্ষণ সময় লাগে? কেউ কি পাওয়ার বিএ প্র্যাকটিস করতেছেন এখন, নাকি এখনো জাস্ট আমার ক্লাসগুলো দেখতেছেন বা ইয়া করতেছেন? জাস্ট এমনি স্যার টুকটাক দেখতেছি আর কি। আচ্ছা আচ্ছা, দাদা আমি অনেকক্ষণ সময় পরীক্ষার নিচ্ছে জন্য
পরীক্ষার জন্য পাওয়ার বিআই এটা প্র্যাকটিস করতে পারছি না। আমি ক্লাসগুলো প্রেজেন্ট থাকতেছি, পরীক্ষাটা শেষ হলে আমি পাওয়ার বিআই প্রথম ক্লাস থেকে শুরু করব প্র্যাকটিস সহ। আর আমার লাইভ ক্লাসটা অনেক ভালো লাগে, আমি লাইভ ক্লাসটা থেকে যতটা বুঝতে পারি রেকর্ডেড ক্লাস দেখে অতটা আমার অবজার্ভ হয় না, এই জন্য আর কি আগে লাইভ ক্লাসে থাকার চেষ্টা করি দাদা। আর এর মধ্যে আর কি আমার পাইথনের কেস স্টাডি প্রজেক্টটা আমি সম্পূর্ণ যতটুকু যেভাবে বুঝতে পারছি আমার মতো করে আমি ওইভাবে দাদা সাবমিট করছি, তেমন একটা সময় দিতে পারিনি বা পাইনি, তারপরে দাদা সাবমিট করে এটাই ভালো দিছি। করছেন। যারা সাবমিট করেন নাই তারা তো কোনো মার্ক পাবেন না স্বাভাবিকভাবে, যারা সাবমিট করছেন তারা তো নাম্বার পাবেন স্বাভাবিকভাবে, তাই না? তো অ্যাটলিস্ট আপনি এগিয়ে থাকবেন হোয়াট এভার ইট ইজ। আর পরবর্তীতে যেহেতু সময় আছে, কোর্সে কিন্তু আপনার শেষ না, ঠিক আছে? কোর্সটা শেষ হয়ে গিয়ে আপনি আরো কাজ করবেন এই বিষয়টা। কোর্সটা হলো যে আপনাকে ধরাই দিয়ে যে আসলে কিভাবে আপনি কোন লাইনে আপনি কিভাবে আগাবেন, এটা জাস্ট এতটুকু। জি দাদা, আমার লাইফে আমি কখনো থিসিস পেপার লিখিনি বা এটা ট্রাই করলাম ফার্স্ট টাইম, তো হয়তো বা নেক্সট টাইম এর থেকে আরো বেটার হবে, আর তারপরে এবার আরো এর থেকে ভালো হবে, প্রসেসটাকে এক্সপ্লোর করা। এক্স্যাক্টলি। তো আর মায়ের পেট থেকে শিখে আসে না, সবাইকে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, এক্সপ্লোর ছাড়া আসলে আমি যদি 20 বছর আগে যদি বলতাম যে এই বিষয়টা যে না আমি এই সম্পর্কে যাই না ওই সম্পর্কে যাই না, যেহেতু ওই সময় ইন্টারনেটটা সবার জন্য অ্যাভেলেবল না, তাই না? ওই সময়ের জন্য এটা ভ্যালিড, বাট এখনকার সময়ে দিস ইজ মানে এটা খুব একটা বেশি ভ্যালিড না, ভ্যালিড বলে আমি মনে করি না আর কি, যে আমি এটা জানি না ওইটা জানি না। আপনি ওই যে কোনো জায়গা থেকে ওইটা ফ্রেমওয়ার্কটা সম্পর্কে জানতে পারবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি অবগত হইতে পারবেন, ঠিক আছে? তো এটার শুধুমাত্র আপনাদের একটা জিনিসই জানতে হবে যে আমি যেখান থেকে শিখি না কেন, যেটাই করি না কেন, আমি বা অন্য কারো কাছ থেকে মেন্টর ভাবে শিখি না কেন, যে কোনো একটা জিনিস নিয়ে আমি যেন স্টাডি করি। স্টাডিটা হলো যে কি, বই দেখে স্টাডি করাটা কিন্তু স্টাডি না, নট অনলি, আমাদেরকে ইন্টারনেট সার্ফিং করাটাও শিখতে হবে সেজন্য, ঠিক আছে? তো ইন্টারনেট সার্ফিংটা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে করতে হবে। যারা ইন্টারনেট সার্ফিং এ ভালো হবে তারা সবচাইতে বেশি এই শতাব্দীতে এগিয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে আসছি, দাঁড়ান, আমি এখানে মাল্টিপল ফাইল কি ওপেন হচ্ছে নাকি? পাওয়ার বিটা এত স্লো করে ফেলে আমার পিসিটা, মানে দাদা এটার জন্য প্রসেসর র্যাম দুটোই প্রয়োজন হাই, নাহলে তাড়াতাড়ি ওপেন হয় না। আমার অ্যাকচুয়ালি র্যাম অনেক হাই, বুঝতে পারছেন? এই যে দেখেন আমার র্যাম অনেক আমি হাই, আমার বাট আমার 16 জিবিতেও মাঝে মাঝে ই হয়ে যায়। অ্যাকচুয়ালি পাওয়ার বি এর জন্য 12 জিবি ইজ এনাফ, ঠিক আছে? দেখেন আমার 85% মাত্র ব্যবহার হয়েছে, তার মানে আমি আরো কিন্তু এটা 100% পর্যন্ত ব্যবহার করতে পারি, বাট আমার সিপিইউটা আমাকে ওইভাবে হেল্প করতেছে না, বুঝতে পারছেন? সিপিইউ দেখেন 100% হয়ে আছে। তো নর্মালি এখন যে বিষয়টা হলো যে সিপিইউটা সেজন্য ভালো হইতে হবে। তো দেখেন আমার এসএসডি কিন্তু 1 TB এসএসডি, ঠিক আছে? এই যে আমার শুধুমাত্র সি ড্রাইভটাই 1 TB, বুঝতে পারছেন? আমারটাও তো সেম, শুধু সি ড্রাইভটাই রাখা আছে। সি ড্রাইভটাই 1 TB, 1 TB M.2 NVMe SSD, ট্রান্সেন্ডের 5 ইয়ার্স এর ওয়ারেন্টি। আর এটা হলো যে 12 জিবি। আর সিপিইউটা আমাকে খুব একটা বেশি ভালোভাবে হেল্প করতেছে না, দেখেন সিপিইউর অবস্থা অনেক খারাপ, বুঝতে পারছেন? অলমোস্ট সবকিছু আমাকে নিয়ে নেয়, 100% করে দেয়। এই যে সিপিইউর অবস্থা খুবই খারাপ, সিপিইউ মেমোরি কিন্তু স্টেবল থাকে। তো এটা হলো যে আমি গুগল ক্রোমটা অন করলে, গুগল ক্রোম এবং পাওয়ার বিআই দুটো একসাথে অন করলে সিপিইউ অবস্থা খারাপ হয়ে যায়। তো সেজন্য মাঝে মধ্যে মনে হয় যে ম্যাকবুক নেওয়াটা উচিত। আচ্ছা, আমরা আজকের ভিজুয়ালাইজেশন পার্টটা দেখবো। আমাদের ডেক্সের মেজর যে পার্টটা আছে, মেজর পার্টটা আমাদের পড়া শেষ, তাই না? আমরা লাস্ট ক্লাসে যে যে জিনিসগুলো দেখেছি এগুলো তো আমাদের মেজর পার্ট ছিল।
এছাড়াও কি আর কোনো কিছু ছিল কি আমাদের দেখার, নাকি আমরা কি আরেকটু দেখবো, নাকি আর কি কি থাকতে পারে আপনারা বলতে পারেন। আহ, এখানে দেখেন তো ডেস্কের, দাদা, আপনার কি লেখাগুলো দেখতে আমার পাচ্ছেন? একটা প্রশ্ন ছিল এখানে। জি জি। দাদা, আমরা যে এক্সেলটা থেকে ডাটাটা ইম্পোর্ট করছি, হ্যাঁ, ওই জি এক্সেলে তো ধরেন 2024 সাল পর্যন্ত ডাটা আছে। আমি যদি ওই এক্সেলে আরো 5 মাসের ডাটা অ্যাড করি, তাহলে কি হ্যাঁ। এখানে আমরা যে কাজগুলো করে এসেছি, ডাটা মডেলিং, এগুলো কি কোনো ইম্প্যাক্ট পড়বে? না, কোনো ইম্প্যাক্ট পড়বে না। ডাটা রো যত আচ্ছা অ্যাড করবেন অটোমেটিক্যালি এটাতে রিফ্রেশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুঝতে পারছেন? পাওয়ার বি এটা অন করার সাথে সাথে এটা রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে। আর যদি এটা দাদা, রিফ্রেশও না হয়, হ্যাঁ ইনকেস যদি রিফ্রেশও না হয়, হোমে আসবেন, এই হ্যাঁ, যেখানে রিফ্রেশ বাটন আছে, এই যে ট্রান্সফরমেশনের পাশে, আচ্ছা বুঝতে পারছেন? যে এটার উপরে ক্লিক করবেন, সবগুলো যাবতীয় টেবিলের উপর নতুন যে ডাটা হ্যাঁ আসবে হ্যাঁ, অটোমেটিকলি রিফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার নতুন করে ডাটা ক্লিনিং কোনো প্রয়োজন নাই, রাইট? না না না, ওকে। কোনো প্রয়োজন নাই। নজরুল ভাই কিছু বলতেছিলেন? আমার একটু ডেক্স নিয়ে একটা ছোট একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ডেক্সে সাম এবং সাম এক্স আছে দাদা, এই দুইটার মধ্যে একটু পার্থক্যটা হ্যাঁ একটু। হ্যাঁ হ্যাঁ। আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, তারপরে আজকে আবার তারপরে দেখাই আর কি। হ্যাঁ, এই জিনিসটা পেন টুলটা অন করা আছে যেহেতু, আমার পিসিটা বন্ধ হয় নাই লাস্ট কালকে থেকে। আসলে একটু মানে আমি নিজে একটু মাইক্রোসফট স্টাডি করতেছি তো, পাওয়ার বি এটা, তো সেই জন্য আর বন্ধ করি না। আচ্ছা, আমরা আসি তাহলে। ভাইয়া যেটা বললো, সাম এবং সাম এক্স এর পার্থক্য, ডিফারেন্স বিটুইন সাম এন্ড সাম এক্স। আমার ধরেন যে আমার ধরেন যে এটা হলো যে এ কাস্টমার, এটা হলো কি বি কাস্টমার, এটা হলো কি এ কাস্টমার আবার, ঠিক আছে? এখন এই কাস্টমার প্রোডাক্ট কিনছে হলো যে আহ, দুইটা দুইটা প্রোডাক্ট কিনছে, ঠিক আছে? দুইটা প্রোডাক্টের কোয়ান্টিটি টোটাল আসলো কত, 200 টাকা। এই তিনটা প্রোডাক্ট কিনছে, এটা প্রোডাক্টের দাম আসলো 300 টাকা করে, ঠিক আছে? আর এটা হলো কি যে এ হলো যে আবার চারটা প্রোডাক্ট কিনছে, 400 টাকা করে আসছে। আমি এখানে নতুন একটা কলাম এড করি, যেখানে আমি লিখি হলো যে এগুলো প্রত্যেকটা 100 করে, ঠিক আছে? 100 করে। একশো করে, ঠিক আছে? এখন যদি সে আহ, আচ্ছা, আমি আরেকটা টেবিল বানাই, যেখানে হলো যে উম, আপাতত এটা একটু মুছে দিই। ওকে। এটা হলো যে কি কাস্টমার, কাস্টমার, আর এটা হলো আমার কোয়ান্টিটি, কোয়ান্টিটি, আর এটা হলো যে ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস। আর এটা হবে টোটাল সেলস।
আচ্ছা, আপনার টেবিলটা সম্পর্কে বুঝতে পারছেন যে টেবিলের কাজটা কি হচ্ছে? এটা কি আমাদের কাস্টমার, এটা কি আমাদের কোয়ান্টিটি, এটা আমাদের ইউনিট প্রাইস, এটা আমাদের কি টোটাল সেলস। এখন আমরা কখন সামটা ব্যবহার করি? সামটা আমরা ব্যবহার করি যখন আমরা একটা রো এর ভিতরে, পার্টিকুলার রো এর ভিতরে কাজ করব, ঠিক আছে, রো বেসিস নিয়ে কাজ করব। সে 2 দিয়ে 100 গুণ করলে কত হবে? 200 হবে, তাই না? আমরা এটা কি করব, বা 2 দিয়ে যখন 100 কে যোগ করব তখন আমরা সাম যদি ইউজ করি তাহলে কত হবে? 102 হবে, তাই না? আমি দুঃখিত, এখানে গুণ দিচ্ছি, ঠিক আছে, অথবা 102 হবে এখানে। আমি যদি যোগ করি, সেই ধরুন যে কোয়ান্টিটি প্লাস ইউনিট প্রাইস যোগ করব, ঠিক আছে, আমরা কোনো ফর্মুলার দিকে গেলাম না, ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে সাম এবং সাম এক্সট্রা বোঝানোর জন্য। তাহলে আমার এটা কত হবে? 102, ঠিক আছে। আর এটা কত হবে আমার? যোগ করলে 103 হবে। কারণ যে এই প্রত্যেকটা যে যোগ হচ্ছে, এই প্রত্যেকটা রো যে যোগ হচ্ছে, এটা এটা আলাদাভাবে এটাকে যোগ করলে কি হচ্ছে আমার? সাম দিয়ে করতে হচ্ছে। এটা আলাদাভাবে যদি করি সাম দিয়ে করতে হচ্ছে। আর এটা কি হবে? 104। তার মানে এটাকে যদি আমি সাম করি আলাদাভাবে তাহলে আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? সাম ফর্মুলা। বাট আমি যদি সাম এক্স ইউজ করি, পুরো রো এর ভিতরে যতগুলো সেল আছে টোটাল, ওইগুলোর প্রত্যেকটা রো কে সে ক্যালকুলেট করে, এগুলো প্রত্যেকটা রো কে ক্যালকুলেট করে সে আমাকে টোটাল সেলসটা দিবে। এই তিনটা রো এর টোটাল আমার কত সেল হয়েছে এই জিনিসটা দিবে, ঠিক আছে। টোটাল আমার কত? 109। তখন আমি সাম এক্স ইউজ করব। সাম এক্স এর ভিতর তখন আমি কি লিখবো বলেন তো দেখি? নজরুল ভাই বলেন, আপনি বলেন, সাম এক্স এ কি লিখবো তখন? সাম এক্স এর কোয়ান্টিটি প্লাস ইউনিট প্রাইস কোয়ান্টিটি কমা হবে, যেহেতু সাম এক্স ফর্মুলার ক্ষেত্রে তো মাঝখানে আমরা প্লাস দিব না, তাই না? ডেক্স এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ কমা দিয়ে ইউনিট প্রাইস দিব, তাই না? জি ইউনিট প্রাইস। এই সাম এক্সটা কিসের কাজ? আমাকে এই টোটালটা বের করতে দিচ্ছে। সে কি করতেছে? প্রত্যেকটা রো এর টোটাল সেলসটা যোগ করে করে যোগ করে করে সে আমাকে এই জিনিসটা দিচ্ছে। বুঝতে পারছেন? এখন সাম, এটা হলো যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি এবং ইউনিট এই দুটোকে যোগ করে 102 পাইলো। সে পরে রোতে যাবে, এই ধরনের কি কোনো কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস আছে কিনা দেখবে, দেখে 103 পাইলো। এগুলো প্রত্যেকটাকে যোগ করে টোটাল 109 পাইছে। এই জিনিসটা সাম এক্স এর মাধ্যমে হচ্ছে। আর আমি যদি এক্সট্রা কেটে দিই, শুধুমাত্র সাম ইউজ করি, তখন সে কি করবে? 2 দিয়ে 100 কে যোগ করে 102 পর্যন্ত থাকবে, পরে রোতে আর যাবে না। বুঝতে পারছেন বিষয়টা? আমি খুব বেসিক লেভেল ভাবে বুঝাইছি, বেসিক ভাবে বোঝানোর ট্রাই করছি। জি ক্লিয়ার দাদা বিষয়টা? তো আমরা এই জন্য সাম এবং সাম এক্সট্রা ব্যবহার করি। ভাইয়া আরেকবার একটু বোঝালে ভালো হয়। আচ্ছা, আমি আরেকবার বোঝাচ্ছি, হ্যাঁ, এটা ক্যান্সেল। সাম কাজ করে কি? সাম কাজ করে পার্টিকুলার রো বেসিস কাজ করে, ঠিক আছে। আর সাম এক্স হলো যে প্রত্যেকটা রো এর কলাম বেসিস কাজ করে, মানে প্রত্যেকটা রো কে তো সে যোগ করবে, প্রত্যেকটা রো কে সে অ্যাকচুয়ালি যোগ করতেছে। আচ্ছা, আমি এটাকে আরেকটু ইলাবোরেট ভাবে একটু বোঝানোর ট্রাই করি, যে আসলে এটা একটু মানে ট্রিকি আর কি। সাম এন্ড সাম এক্স। আচ্ছা, এখানে কি বলতেছে? সাম এডস all the numbers of the number of numbers in a column, ঠিক আছে। while sum x at the result of the expression calculated for each row in table, মানে মানে বুঝতে পারছেন কাহিনীটা কি? sum use sum when you want to add up a single column of values। তার মানে আমি যে জিনিসটা বলতেছি যে আমি যে সাম করব, সাম পার্টিকুলারলি শুধুমাত্র একটা টেবিলের উপর কাজ করে বা একটা কলামের উপর কাজ করে, ঠিক আছে। ধরেন যে আমি প্রথমে এই সাম এক্স এই কোয়ান্টিটি করলাম, এটা করবে, পরে এটা করবে। বাট সাম এক্স করে, আর সাম এক্স এর কাজ কি? রো বেসিস কাজ করে। বুঝতে পারছেন? বা আমি যদি দুটাকে করি, পার্টিকুলারলি শুধুমাত্র একটা রোতে সে কাজ করবে সামটা, ঠিক আছে। সে ধরে নিবে কি এই দুটা মিলে একটা কলাম হয়েছে। বুঝতে পারছেন সামের ক্ষেত্রে বিষয়টা? বুঝতে পারছেন? আমি যদি শুধুমাত্র তাকে বললে কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, তখন সে কোয়ান্টিটি এন্ড ইউনিট প্রাইস এই দুটো নিয়ে কাজ করবে। আর যদি তাকে যদি সামকে যদি বলি শুধুমাত্র কোয়ান্টিটি, সে সবগুলো যোগ করে দিবে। বা সাম এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে? আমি তার উপর আবার ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারতেছি, যে কোয়ান্টিটি প্লাস 100 যদি দিই, তাহলে এই দুটোকে সে যোগ করে পরে আবার 3 প্লাস 100 কে যোগ করে ফেলবে। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টাকে ক্লিয়ার নাকি আরেকটু বুঝাইতে হবে? আচ্ছা, বিষয়টা জি ক্লিয়ার, ভাইয়া কিন্তু বুঝছি বুঝছি। অ্যাপ্লিকেশনটা কোথায়? মানে আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশন কি বলতে পারবেন যে সামেক্সটা আমি এভাবে এই জায়গায় ইউজ করি,
দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কি কোনো এক্সাম্পল আছে? এটা কি বুঝতে পারবেন কিনা? আচ্ছা দেখি আমাদের পাওয়ার বিয়ে এই ধরনের কোনো সিচুয়েশন আছে কিনা। ঠিক আছে, এই ধরনের যদি কোনো সিচুয়েশন থাকে আমরা দেখি ইউজ করতে পারি কিনা। সেলস ডাটায় তো এই ধরনের সিচুয়েশন থাকার কথা না? এখানে কি এরকম আছে কিছু যে সেলস ডাটায় অর্ডার নাম্বার, কাস্টমার কি, টেরিটরি কি, অর্ডার কোয়ান্টিটি, অর্ডার লাইন আইটেম, অর্ডার কোয়ান্টিটি, আর প্রোডাক্ট লুকআপে আছে কি প্রোডাক্ট কস্ট এন্ড প্রোডাক্ট প্রাইস। আর আমরা মেজারে কি করছি? কোয়ান্টিটি সোল্ড এর ক্ষেত্রে সাম ইউজ করছি। এই যে দেখেন ইউজ করছি না কোয়ান্টিটির ক্ষেত্রে, দেখেন এই যে কোয়ান্টিটি সোল্ড শুধুমাত্র একটা কলাম। ঠিক আছে, কোয়ান্টিটি সোল্ড এর ক্ষেত্রে একটা কলাম, পার্টিকুলার একটা কলামের উপর কাজ করতেছে, সেজন্য সাম। ঠিক আছে, কোয়ান্টিটি সোল্ড সাম দিয়ে সেলস ডাটার অর্ডার কোয়ান্টিটি। সেলস ডাটা কোনটা? এই যে এই সেলস ডাটার যে অর্ডার কোয়ান্টিটিটা আছে, এই যে অর্ডার কোয়ান্টিটি, এইটা পুরোটাকে সে যোগ করতেছে শুধুমাত্র। কিন্তু আমি যদি তাকে বলি যে অর্ডার লাইন আইটেমের সাথে এটা যোগ করবেন, যোগ করে আবার পরেরটার সাথে যোগ করে টোটাল যে কাউন্টটা হবে ওইটা আমাকে বলেন, তাহলে কিন্তু সে পারবে না। তখন আমাকে সামেক্স ইউজ করতে হবে। তখন আমাকে কি ইউজ করতে হবে? সামেক্স এর এই যে দেখেন এখানে কয়টা টেবিল গুণ করছে সামেক্স এর ভিতরে, ফর্মুলার ভিতরে ফর্মুলা বসাইছে আর কি, বুঝতে পারছেন? যে সেলস ডাটা কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট লুকআপ কস্ট। বিষয়টা বুঝতে পারছেন নাকি আরেকটু ইলাবোরেট করতে হবে? মানে ফিবোনাচি সিরিজ করতে গেলে সম্ভবত এই টাইপের এই সামেক্স দিয়ে আমরা করতে পারবো। ফিবোনাচির এখানে বিষয়টা আসতেছে না, বিষয়টা হলো যে নেস্টেড ফর্মুলার কথা আসতেছে এখানে। নেস্টেড ফর্মুলার কথা এই কারণে আসতেছে, আমি আরেকটু ইলাবোরেট ভাবে একটু বোঝানোর ট্রাই করি আপনাদেরকে। ঠিক আছে, যে ভাই ধরেন একটা আমরা ডিপিএস এর ধরেন হচ্ছে কি এই মাসে 100 টাকা ডিপিএস 5% ইন্টারেস্ট যোগ হচ্ছে, পরের মাসে ধরেন 5 টাকা যোগ হইলে 105 টাকা, পরের মাসে আবার দেখা যায় 105 টাকার উপর 5% হইলে সেই ক্ষেত্রে ধরেন 7 টাকা 112 টাকা হইলো। হ্যাঁ, ঠিক ওই কাজটা করার জন্য সামেক্সটা ইউজ করা যাবে সম্ভবত, আমি যতদূর বুঝতে পারছি। হ্যাঁ অনেকটা ওই ধরনের। তার মানে ওই পার্সেন্টেজ ওইটাও কিন্তু একটা ফর্মুলা, তাই না? পার্সেন্টেজটা যে অ্যাড হচ্ছে, তাই না? তো ওইখানে কিন্তু একটা সামের ভিতরে কিন্তু মাল্টিপল ফর্মুলা অ্যাড হচ্ছে। তো আমরা যদি একটু টেবিলের দিকে আগাই, সে ধরেন যে আমি কোনটা দেখে আপনাদেরকে ওইখানে দেখাই, আসলে এখানে দেখায়। আমার আমার সে ধরেন যে এ নামে একটা কাস্টমার আছে, বি নামে আরেকটা কাস্টমার আছে, সি নামে আরেকটা কাস্টমার আছে। ঠিক আছে, এই কাস্টমার হলো যে আমার 4টা ডিম কিনছে, আর বি কাস্টমার আমার 2টা কলম কিনছে, আর সি কাস্টমার আমার কয়টা, আবার সে ধরেন যে সি কাস্টমার আমার 3টা ডিম কিনছে। একটা হলো যে ডিম কিনছে, এ কিনছে হলো যে কলম পেন, আর এও সেম ডিম কিনছে। ঠিক আছে, ডিমের দাম ছিল 100 টাকা করে ইউনিট প্রাইস, আর পেনের দাম ছিল 5 টাকা করে, আর ইয়ার দাম ছিল কত, ডিমের দাম ছিল 100 টাকা করে। ঠিক আছে, 100 টাকা করে। তো আমি যদি এটা যদি টোটাল সেলসটা বের করতে চাই, টোটাল সেলসটা, ঠিক আছে, এটা যদি টোটাল সেলসটা বের করতে চাই তাহলে আমাকে সাম এক্স ইউজ করতে হবে। কারণ কি, সবার আগে কি এই দুটাকে গুণ করে আমার কি আনবে, আগে সেলসটা নিয়ে আসবে। ঠিক আছে, 400 টাকা এটা নিয়ে আসলো গুণ করে, তার মানে আমার এখানে একটা ফর্মুলা, 1 নাম্বার ফর্মুলা, তাই না?
তারপর এটা কি 5 দুগুণে 10, 10 টাকা। এখানেও সেম ভাবে একটা ফর্মুলা ইউজ হয়েছে, তাই না? আবার এখানে কয়টা, এখানেও সেম ভাবে 300 টাকা একটা ফর্মুলা ইউজ হয়েছে, ঠিক আছে, 300 টাকা। এখন এই তিনটাকে যোগ করলে তো আমার টোটাল সেলসটা আসবে, তাই না? তো এখানে কয়টা তৈলে প্লাস সাইন, তাই না? তো প্রত্যেকটা কি প্লাস সাইন হবে না? এটা হয়ে কত আসবে আমার, 4, 5, 6, 7, 710 টাকা আসবে, তাই না? 710 টাকা। আলটিমেট এটা কি আমার সাম না? এই সামের ক্ষেত্রে এই জিনিসটাই করতেছে। এই সামের ভিতরে আমাকে কি ইউজ করতে হচ্ছে, ফর্মুলা আমি ইউজ করতে পারতেছি সাম এক্স এর ক্ষেত্রে, বুঝতে পারছেন? সাম এক্স এর ভিতরে আমি তাকে বললাম যে এখানে হলো যে আমার কি করতে হবে, যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমি বললাম যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি ইনটু কি, তাকে বললাম যে কোয়ান্টিটি ইনটু ইউনিট প্রাইস, ঠিক আছে, ইউনিট প্রাইস, বুঝতে পারছেন? এটাই হলো যে সামেক্স এর কাজ। সে আমাকে এই যখন এইটা বলছি তাকে, মানে সে বুঝতেছে আমার প্রত্যেকটা রোতে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে। এই ধরনের যতগুলো রো থাকবে ততগুলো রো অ্যাপ্লাই করার সাথে সাথে, যেহেতু সামনে আবার আরেকটা ফর্মুলা কি সাম, সেহেতু আমাকে এই প্রত্যেকটা রোতে যে আউটপুটটা পাবো ওইগুলো প্রত্যেকটাকে আবার যোগ করতে হবে একটা একটা করে। বাট সামের ক্ষেত্রে কি হচ্ছে, শুধুমাত্র সাম ফর্মুলার ক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করতে পারতেছি, শুধুমাত্র একটা কলাম, সে আমার এখানে টোটাল কয়টা কোয়ান্টিটি বিক্রি হয়েছে, আমি এখানে শুধুমাত্র যদি কোয়ান্টিটি লিখি তখন এটা কাজ করবে, বুঝতে পারছেন? কোয়ান্টিটি, এটা ভিতরে কোনো ফর্মুলা ইউজ করতে পারি না আমরা সামের ক্ষেত্রে, বুঝতে পারছেন? 4, 5, 6, 7, 8, 9, 10, সে আমাকে এটার আনসার দিবে 10, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? কারো কি কোনো কনফিউশন আছে? ক্লিয়ার দাদা, ক্লিয়ার। জি দাদা, সাম শুধু একটা কলাম বেস কাজ করে এবং সাম এক্স এর ভিতরে আমরা একাধিক সামের ভিতরে, কলামে। হ্যাঁ, মোদ্দা কথা হলো যে সামের ভিতরে আমরা কোনো ফর্মুলা ইউজ করতে পারি না। সাম মানে সাম, সে শুধুমাত্র যোগ করবে, বুঝতে পারছেন? জি আর সাম এক্স মানে হলো যে আমরা ওইটার ভিতরে মাল্টিপল ফর্মুলা ইউজ করতে পারবো, মানে ফর্মুলার ভিতরে ফর্মুলা, মানে আলটিমেট আমাদের প্রত্যেকটা আউটপুটই যোগফল হবে, বা প্রত্যেকটা কলাম বেসিস কলাম যে আমাদের কিছু ক্যালকুলেশন আছে ওই ক্যালকুলেশনটা আমরা সাম এক্স এর ভিতরে করতে পারবো, বুঝতে পারছেন বিষয়টা? এখন ক্লিয়ার? সেই জন্যই আমরা দেখেন কোয়ান্টিটি সোল্ড কি একটা কলামের উপর বেস করে না কোয়ান্টিটিটা, সেই জন্য এখানে সাম এক্স সাম ইউজ করা হয়েছে, যেখানে শুধুমাত্র একটা কলাম। বা টোটাল কস্টের ক্ষেত্রে দেখেন সাম এক্স ইউজ করা হয়েছে, যেখানে দেখেন ভিতরে অর্ডার কোয়ান্টিটি ইনটু প্রোডাক্ট কস্ট, দুটোকে কি করা হয়েছে, গুণ করা হয়েছে। তার মানে কি এই জিনিসটা প্রত্যেকটা রো বেসিস কাজ করতেছে, আর এই সাম এক্সটা থাকার কারণে প্রত্যেকটা রো এর যে আউটপুটটা আসবে ওই আউটপুটটাকে আবার সে যোগ করতেছে, বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার দাদা। আপনাদের এটা? ওকে, জি দাদা। হ্যাঁ। এখন তাহলে আমরা আজকের আরো কিছু ডেক্স ফর্মুলা দেখি। আর কি কি ডেক্স ফর্মুলা আছে আমাদের এখানে। উম, আমি কি আপনাদেরকে কি দেখাইছি লাস্ট ক্লাসে, যে প্রিভিয়াস মান্থ অর্ডার বা ওই ধরনের কিছু, ওই ধরনের কি কিছু দেখাইছি প্রিভিয়াস মান্থ কিভাবে ক্যালকুলেট করতে হয় ডেটা? না আমি তো দাদা, দেখাই, আমি তো দাদা ফুল করতে পারিনি, তো আমি মানে বলতে পারছি না আর কি। ফরকাস্টিং কিছু দেখান নাই, যেটা দাদা একটা দেখাইছিলেন ফরকাস্টিং, যে পরের মাসে কত সেল হবে ওইটার, এটা দেখান নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু দাদা দাঁড়ান, আরেকটা একটু বিষয় filter আছে যে জি আমাদের জি বলুন। পাওয়ার বিআইতে ডেট রিলেটেড ফাংশন গুলো কি প্রয়োজন পড়বে হ্যাঁ না ডেক্সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ওই জিনিসটা বলতেছি যে ওই যে ক্যালেন্ডার টাইপের কাজগুলো কি দেখানো হয়েছে কিনা, আমি ওইটাই জিজ্ঞেস করতেছিলাম। ক্যালেন্ডার টাইপের গুলো তো খুবই ইম্পর্টেন্ট আমাদের, বুঝতে পারছেন? এগুলো জি আসলে দাদা। না থাকলে হবে না। দাদা চাইলে তো শুধু এই ক্যালেন্ডার দিয়েও তো মডেলিং করানো যায়, ডেটা মডেলিং। আমার শুধু ডেটের উপর ভিত্তি করে ডাটাটা আসবে। হ্যাঁ, এরকম করা যায়, এরকম তো আছে আমাদের, এরকম তো হবে। হ্যাঁ, সেই জন্য বলতেছি ওই ধরনের কোনো ডেক্স ফর্মুলা দেখাচ্ছি কিনা আপনাদেরকে। এটা হলো যে 25 জানুয়ারি, আহ, এটা কখন, 25 জানুয়ারি, ঠিক আছে। হ্যাঁ, অ্যাকাউন্ট সেট, আচ্ছা সেম ফাইলই করছি। আচ্ছা আমি তাহলে মানে আমি আমি আপনাদেরকে তাহলে দেখাই নাই মনে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে আমি এখন যে জিনিসটা করতে চাচ্ছি এটা হলো যে আমি আগে এটাকে ডিলিট করে দিই, ঠিক আছে, এটাকে ডিলিট করে দিই।
আমি ওই জিনিসটা শেখাইছি বলে মনে হচ্ছে, বাট আমি কি আসলে শেখাই নাই নাকি? আচ্ছা, আমরা এখন ডেট ডেট নিয়ে যত ধরনের কাজ আছে আমরা চেষ্টা করবো ওইগুলো দেখার, ঠিক আছে? আমার যে ডেটটা আছে সে ধরেন যে আমার এখন অর্ডার, আমার ধরেন যে কাস্টমার যে অর্ডার করতেছে, তাই না? কাস্টমার সেলস অর্ডার, প্রোডাক্ট কাস্টমার, এই যে এখানে সেলস ডেটা, কাস্টমার কি ওয়াইজ আমার অর্ডার গুলা, আমার অর্ডার কোয়ান্টিটি, তাই না? এখন আমি যদি আহ, দেখতে চাই যে আমি এখন বর্তমানে সে ধরেন যে জানুয়ারিতে আছি, ঠিক আছে? আমার এখন মাসটা যেটা চলতেছে এটা জানুয়ারি মাস 2025 চলতেছে, আমার এটা কন্টিনিউ সেল, তাই না? আমার এটা আগামীকাল আরেকটা ডেট আসবে 26 তারিখ, আগামীকাল আমার ধরেন যে ফেব্রুয়ারি 1 তারিখ চলে আসবে, তাই না? তো বা ধরেন যে আজকের আমার 25 তারিখ, আগামীকালকে 26 জানুয়ারি চলে আসবে। বাট আমি যদি দেখতে চাই যে লাস্ট মান্থ পর্যন্ত আমার কিরকম সেল ছিল, আমার লাস্ট মান্থে আমার কি কত সেল ছিল, লাস্ট মান্থ শুধুমাত্র লাস্ট মান্থে আমার কত সেল ছিল, আমি যদি এটা দেখতে চাই, এটা কি আমাদের প্রয়োজন পড়ে না আমাদের বিজনেসের ক্ষেত্রে? বিশেষ করে যারা সেলসম্যান তাদের তো এটা টার্গেট নিয়ে কাজ করতে হয়, তাই না? তো এই জিনিসটা তো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে প্রিভিয়াস মান্থে আমার কি ধরনের অর্ডার হয়েছে, প্রিভিয়াস মান্থে আমার কি ধরনের সেল হয়েছে, প্রিভিয়াস মান্থে আমার কি ধরনের প্রফিট হয়েছে, প্রিভিয়াস মান্থে আমার কি ধরনের রেভিনিউ হয়েছে, তাই না? আমরা একটা ফর্মুলা ইউজ করবো, ওইটা প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে, ঠিক আছে? তো আমরা এই জিনিসটা এই জায়গায় অ্যাপ্লাই করব। আমি দেখতে চাচ্ছি যে আমার লাস্ট মান্থে আমার কতগুলো অর্ডার পড়ছে, ঠিক আছে? আমি এখন নিউ মেজার নিচ্ছি। হ্যাঁ, নিউ মেজারে আমি লিখলাম যে প্রিভিয়াস মান্থ অর্ডার, ঠিক আছে? প্রিভিয়াস মান্থ অর্ডার। প্রিভিয়াস মান্থ অর্ডার, ঠিক আছে? আমাদের প্রিভিয়াস মান্থ অর্ডার। এখন এই অর্ডারের ভিতরে আমি কি দিব, আমাকে ক্যালকুলেশন ইউজ করতে হবে। এইটার আমি ক্যালকুলেট ইউজ করব, ঠিক আছে? ক্যালকুলেশনটা আমাকে কি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আমাকে ক্যালেন্ডার নিয়ে আমি যে কাজটা করতে চাচ্ছি প্রিভিয়াস মান্থ অর্ডারটা, তো এখানে ডেট রেঞ্জ নিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে? ক্যালকুলেশনে। তো আমি এখন এখানে যেহেতু আমি অর্ডার নিয়ে কাজ করব, যেহেতু অলরেডি আমার ডেক্স ফাংশনের টোটাল অর্ডারটা আছে, ঠিক আছে? এটা বিজনেস ইন্টেলিজেন্স টুল হওয়ার কারণে আমাকে কিন্তু এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না। তো ক্যালকুলেটে আমি কি করব, টোটাল অর্ডারটা আগে সিলেক্ট করব, ঠিক আছে? টোটাল অর্ডারটা। এখন আপাতত বুঝতে পারতেছেন যে এটার মাধ্যমে আমি এখন পর্যন্ত সোফার যে ফর্মুলাটা লিখলাম, এখানে আমাকে কি দেখাবে, ক্যালকুলেট করে টোটাল নাম্বার অফ অর্ডারটাই দেখাবে, তাই না? এখন পর্যন্ত কিন্তু এখানে যেহেতু কোনো ডেট ফাংশন ইউজ করি নাই, যেহেতু এখন পর্যন্ত আমার যে আউটপুটটা আসবে এই আউটপুটটা কি টোটাল অর্ডারটাই দেখাবে, কারণ এখানে কি শুধুমাত্র ভেরিয়েবল হিসেবে টোটাল অর্ডারটা আছে, তাই না? এখন আমি এখানে ডেট ফাংশনে অ্যাড করব, কমা দিয়ে তাকে আমি ফিল্টার। এখন এই যে ক্যালকুলেশনের এক্সপ্রেশনটা কি, আমার অ্যাকচুয়ালি মেন আউটপুটটা কি, এই জিনিসটা জানতে চাচ্ছে সে ক্যালকুলেশনে, বুঝতে পারছেন? তো আমার মেন আউটপুটটা হলো কি টোটাল অর্ডার বের করা। অলরেডি টোটাল অর্ডারের ফর্মুলা যেহেতু দেওয়া আছে সেহেতু আমাকে কি ডিরেক্টলি এখানে আবার ফর্মুলা বসাইতে হয় নাই, ঠিক আছে? তো আমি এখানে কি করছি, ডিরেক্টলি ওই ডেক্স এর ফাংশনটাকে এই জায়গায় কল করে নিয়ে আসছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এটা বলেন? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেন আমাদের এখন এই জায়গাটাতে কি ইউজ করতে হবে, ফিল্টার ইউজ করতে হবে। এখন এখানে যে আমরা যে ফিল্টারটা করবো এই টোটাল অর্ডার থেকে, টোটাল অর্ডারটা কি আমার পুরো একটা প্রিভিয়াস হিস্টোরি ডেটা আছে না, 2018, 2019, 2020 সালের টোটাল অর্ডারটাই তো এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে শুধুমাত্র লাস্ট মান্থের অর্ডারটা দেখতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে কি ইউজ করতে হবে, ডেট অ্যাড ফাংশন ইউজ করতে হবে, ডেট অ্যাড, ঠিক আছে? ডেট অ্যাড। এখন এই ডেট এড এর ভিতরে আমি কোনটাকে লিখবো, ডেফিনেটলি আমার যে আমার এখানে কোনো একটা ক্যালেন্ডার লুকআপ টেবিল তো আছে, তাই না? আমার যে ক্যালেন্ডার লুকআপের যে ইয়েটা আছে এটাকেই তো আমরা ইয়া করব, এই যে এই ডেট ফাংশনটাকে তো আমরা কল করব, তাই না? তো এই ডেট এড এ আমি ওই ক্যালেন্ডার লুকআপকে আমি নিয়ে আসব, এই যে ক্যালেন্ডার লুকআপ ডেট ফাংশন। এখন এটাকে নিয়ে আসলাম, এখন নিয়ে আসলেও সে আমাকে স্টিল আমাকে কিন্তু টোটাল অর্ডারই দেখাবে। কেন দেখাবে বলেন, কেন দেখাবে, কেউ কি বলতে পারবেন? স্টিল আমাকে এখনো টোটাল অর্ডারই দেখাবে, কারণ দাদা ক্যালেন্ডার লুকআপের ভিতরে আমার সব সকল data date সব data আছে।
2018 ডেট সাল নিয়ে থেকে আসছি দাদা। 2020 সাল পর্যন্ত আছে। জি জি এখন আমি লাস্ট মান্থটা দেখতে চাচ্ছি, তার মানে আমি যদি এখন জানুয়ারি মাসে ওয়েট করি, আমার লাস্ট মান্থটা কি ডিসেম্বর হবে, তাই না? ডিসেম্বর। ডিসেম্বর হবে। এখন আমি এখান থেকে পিছনে ফিরে যেতে চাচ্ছি, কত কত পিছনে? এক পিছনে ফিরে যেতে চাচ্ছি, তাই না? জি এক যেহেতু আমি পিছনে ফিরে যেতে চাচ্ছি, সেজন্য আমার কি ফর্মুলা কি হবে? -1 হবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? ক্লিয়ার। এখন ডেটের পরে দেখেন এটা কত, আমার বলতেছে নাম্বার অফ ইন্টারভাল। আপনাদের মনে আছে কিনা ডেট রেঞ্জ নিয়ে আমি আপনাদেরকে পড়াইছিলাম? হ্যাঁ দাদা, ওইখানেও পাইথনে পড়া আছে। হ্যাঁ, সেম জিনিসটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। এখন -1 দিয়ে আমি তাকে কি বোঝাচ্ছি? আমি বলতেছি যে একটা গড় পিছনে যাবে ডেটের। এখন একটা গড় পিছনে কি কোথায় যাবে? ডেটের ভিতরে তো আমার কি কি আছে? ইয়ার আছে, আমার মান্থ আছে, ডেটও আছে, তাই না? এখন একটা গড় পিছনে আমি তাকে কোনটাতে যেতে বলতেছি বলেন তো দেখি? আমার মানতে যাচ্ছে। মানতে যেতে চাচ্ছে, তার মানে কমা দিয়ে আমাকে তাকে বুঝাইতে হবে কি? মানটা বুঝাইতে দিতে হবে তাকে, বুঝতে পারছেন? এই মানটা দিয়ে কাকে রিপ্রেজেন্ট করতেছে এটা তাহলে? -1টা যে আমি এক গড় পিছনে বলতেছি, এটা মাসটা যেন এক গড় পিছনে নিয়ে যায়, এটা তাকে বলা হচ্ছে। বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু পর্যন্ত এখন? জি জি, আমরা এখন তাহলে এন্টার দিয়ে দিই। এরর না দিলে সবকিছু ঠিকঠাক আছে। ভাইয়া আমার এখানে একটা রেড কালারের লাইন পড়তেছে আমাকে ক্যালেন্ডার। আমাকে আমাকে শেয়ার করে দেখাইতে পারবেন? দেখি একটু। জি জি ভাই। জি, শেয়ার করে দেন। দাদা কি আমি ওটা ফ্যাব্রিক কি পেইড ভার্সন? কোনটা? ফ্যাব্রিক দেখলাম। কোথায় ফেব্রিক দেখলেন? মাইক্রোসফট ফ্যাব্রিক এখানে? এটা না, এটা তো কমিউনিটি, তাদের আমি কমিউনিটিতে আছি তো সেজন্য। আচ্ছা আচ্ছা। আর আমি ওই যে আমি আসলে ইয়া করতেছি যে আমি একটু প্র্যাকটিস করতেছি আর কি, হ্যাঁ। তো এই আর কি, সেজন্য হতে পারে। আমি ফেব্রিক কমিউনিটির সাথে যুক্ত আছি তো, এখানে কাজ করি সেজন্য। ভাইয়া কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে এটা ভুল দেখাচ্ছে এই কারণে, -1 এর আগে তো আপনি কমা দিতে হবে না একটা? -1 এর আগে? হ্যাঁ, কারণ ওইটা তো আলাদা একটা জিনিস, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? জি জি জি। এখন ওখানে আরেকটা ইয়া দেন, ব্র্যাকেট দেন। আর মানটা আপনি ছোট হাতে দিচ্ছেন কেন? এটাকে ছোট হাতে দেখাচ্ছে? মানটাকে কেটে দেখেন যে সে আপনাকে ইয়া দিবে, সে আপনাকে কি বলে দিবে যে আসলে মানটা কি। বুঝতে পারছেন বিষয়টা? জি আপনি এখন যে ঠিক জিনিসটা চাচ্ছেন এই জিনিসটা মানে আপনি নিজের মতো করে লিখলে হবে না, খুবই কেস সেন্সিটিভ আর কি, হ্যাঁ। এখন জি আপনি এন্টার দেন, এখন এরর দেওয়া পসিবল দিবে না আশা করি। ঠিক আছে, ওকে, জি, আপনারটা হয়ে গেছে। ঠিক আছে। আমি কোথায় ছিলাম? এখন আমি ধরেন যে এখন আমি যে জিনিসটা বের করলাম এটা কি বলেন? প্রিভিয়াস মান্থের অর্ডার বের করলাম। এখন যদি আমি বলি প্রিভিয়াস মান্থের প্রফিটটা বের করতে, আপনার পারবেন না এখান থেকে প্রিভিয়াস মান্থের প্রফিটটা? আমার ফর্মুলায় কি পরিবর্তন করতে হবে? খালি আমি রাইট ক্লিক করে নিউ মেজারে যাই, নিউ মেজারে আমি প্রিভিয়াস মান্থের প্রফিটটা ব্যবহার করব। আমি সেম জিনিসটা দাদা লিখছি। স্ক্রিনটা শেয়ার হয় নাই। ও, আমার স্ক্রিনটা শেয়ার হয় নাই না? স্ক্রিন শেয়ার হয়েছে এখন? এবার ঠিক আছে। ওকে, এখন যদি আমি প্রিভিয়াস মান্থের প্রফিটটা ব্যবহার করে প্রফিটটা করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট এই যে টোটাল অর্ডারের জায়গায় আমাকে কি টোটাল প্রফিটটা করে দিলে হবে, কারণ অলরেডি আমার ফর্মুলাটা কি লেখা হয়ে গেছে। আপনাদেরকে বলতেছি, যদি কোনো ফর্মুলা যদি এই জায়গায় যদি অলরেডি আমি যদি ডেক্স করে না থাকতাম, তাহলে আমাকে কিন্তু এখানে ফর্মুলাটা লিখতে হতো, টোটাল প্রফিটের ফর্মুলা, তাই না? লিখতে হতো না? তো এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? আপনার যদি অলরেডি এই ধরনের ডিফাইন করা না থাকে টোটাল প্রফিট, তাহলে এখানে আপনি এক্সপ্রেশনটা লিখতে পারবেন। বুঝতে পারছেন? তো এটা দিয়ে আমি প্রিভিয়াস মান্থের প্রফিট, সেম ভাবে আমি প্রিভিয়াস মান্থের প্রফিট, প্রিভিয়াস মান্থের রেভিনিউ কি আমি সেম ভাবে বের করতে পারবো না? ডেফিনেটলি সেম ভাবে ব্যবহার করতে পারবো। আমি নিউ মেজার দিয়ে সেম ভাবে প্রিভিয়াস মান্থের অর্ডারের মতো
প্রিভিয়াস মান্থের কি রেভিনিউ, তাই না? রেভিনিউ বানানো, রেভিনিউ রেভিনিউ হবে কি, টোটাল রেভিনিউ হবে, টোটাল রেভিনিউ। ঠিক আছে, তার মানে আমরা ডেট ফাংশন নিয়ে কাজ করলাম। আচ্ছা আমি আরেকটা জিনিস, ডেট ডিফ, ডেট ফাংশন নিয়ে কাজ করছি। আরো কি কি আছে ডেট ফাংশন? ও আরো ডেট নিয়ে আরো কাজ আছে, এগুলো আমি পরে দেখাই আপনাদেরকে, এখনই দেখাবো। ডেট রেঞ্জ, ডেট রেঞ্জ, ডেট রেঞ্জটা হলো যে ডেট ডিফারেন্স দিয়ে। রেঞ্জ মানে কি, এখান থেকে এখানে যাবে, তাই না? তার মানে কি ওইটা একটা ডিফারেন্স না? তার মানে কি আমাকে ডেট ডিফারেন্সটা ইউজ করলে হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা যে আমি পার্টিকুলারলি ধরেন যে 2010 সাল থেকে 2009 সালে ডেটা দেখতে চাচ্ছি, সে ধরেন যে আমি একটা নিউ মেজার নিই, নিউ মেজারে আমি বলি যে আমি সেম জিনিসটাই লিখি, ঠিক আছে? আমি এখানে আর তো আমি বলবো যে সে ধরেন যে আমি বললাম যে তাকে FY 2010, আমার কি 2010 থেকে নাকি 2018? আমার মনে হয় 2018 থেকে মনে হয় ডাটা, তাই না? 2018 টু 19, ঠিক আছে? 2019 আমার কতগুলো অর্ডার পড়ছে, ঠিক আছে? যদি 2018 থেকে থাকে তাহলে আশা করি হওয়ার কথা। আচ্ছা আমি ক্যালকুলেটে টোটাল অর্ডারটাই বসবে, এখানে আমার কি বসবে, ক্যালেন্ডার লুকাবে, ডেট অ্যাড আছে, আর ফিল্টারের ক্ষেত্রে আমার এই জায়গায় কি বসবে, এই জায়গায় ইন্টারভালটা, এই জায়গায় আমি জাস্ট এই জায়গায় যে ডেট এডটা আছে এই জায়গায় আমার কি বসবে, ডেট ডিফ হবে, বুঝতে পারছেন? ডেট ডিফ আছে কি আমাদের, ডেট ডিফও ইউজ করতে পারবেন, ডেট বিটুইনও ইউজ করতে পারবেন। আমি ধরেন যে ডেট বিটুইন ইউজ করবো। এখন ডেট বিটুইনে আমাকে কি দিতে হবে, ডেট স্টার্ট ডেট। এখন ডেটটা কই আছে, আমার ক্যালেন্ডার লুকআপে ডেটটা আছে, তাই না? এই যে ক্যালেন্ডার লুকআপে ডেটটা আছে, আমার ডেটটা আছে। এখন স্টার্টিং ডেটটা আমাকে দিতে হবে, স্টার্টিং ডেট কবে আমার এখান থেকে বের করতে হবে, বুঝতে পারছেন? স্টার্টিং ডেটটা কবে আর এন্ড ডেটটা কবে, বুঝতে পারছেন? এখানে আমরা যাই কিছু ব্যবহার করতেছি এগুলো কিন্তু রিয়েল লাইফের, আমরা কিন্তু কোনো কিছু কিন্তু মানে কঠিন কোনো কিছু করতেছি এরকম না। আমাকে জাস্ট এটাকে একটা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে কনভার্ট করতে হচ্ছে, জাস্ট এতটুকু। আমরা যেমন বাংলা থেকে ইংলিশে পড়তেছি, কনভার্ট করতেছি, অক্সিলারি ভার্ব, এই ভার্ব ওই ভার্ব আছে না, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স, এখানেও সেম জিনিসটাই হচ্ছে, আর কিছুই না। তো সেই ধরেন যে আমি ধরেন যে এখানে যাই, এটা ভুল বলুক সমস্যা নাই, পরে আমরা এটাকে ঠিক করতে পারবো। আমি টেবিল ভিউতে গিয়ে আমি অ্যাকচুয়ালি ডেট ডেট ফাংশনটা দেখতে চাচ্ছি আর কি। হ্যাঁ, ডেটটা যেন কই থেকে আমি ভুলে যাচ্ছি। ওকে, ডেট এখান থেকে। তো আমার কত থেকে কত আছে, জানুয়ারি 10। আমি যদি এখান থেকে ডেটটা বের করি, সে ধরেন যে আমি এইভাবে বের করলাম, ঠিক আছে? তার মানে এখানে 1/1/2020 সাল থেকে ডেট আছে, আমার ডাটা আছে, তাই না? 2020 সাল থেকে ডাটা আছে, 2020 সাল থেকে 2021, তাহলে আমি কি 2022 সাল পর্যন্ত আমি দেখতে চাচ্ছি, ঠিক আছে? আমি দেখতে পারবো না এটা, 2022 কত, 2022 তো না, 2021 পর্যন্ত দেখি, 2020 তো 2021 পর্যন্ত দেখি, 12/31/2021, 12/31/2021। তো এইখানে যে ডেট ফাংশনটা, এখানে যে স্টার্ট ডেটটা দিব, এখানে আমাকে কি লিখতে হবে, এখানে আমি ইচ্ছে ধরেন যে 2020 দিই, 2021 দিই, ঠিক আছে? কাজ করে কিনা দেখি, যেহেতু কাজ করতেছে সে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে 2020 সাল থেকে 2021, সে কি আমাকে দেখাবে না 2020 সাল থেকে 2021 এর ডাটা? তার মানে আমার কি এখানে FY কি হবে, আমার ফাইন্যান্সিয়াল ইয়ার কি হবে, 2020 থেকে 2021, বুঝতে পারছেন বিষয়টা? আমি জাস্ট এটাকে একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করছি, ডেক্স ল্যাঙ্গুয়েজে। আমাকে বুঝতে হবে যে আমি আসলে কিভাবে কাজ করছি, সে আমাকে কিন্তু ইয়া বলে দিচ্ছে, মানে আমার এই যে কি প্রত্যেকটা ক্যালকুলেশন কি আমি কিন্তু এখানে বুঝতে পারতেছি। এটার জন্য চ্যাট জিপিটি কিন্তু আছে, যে চ্যাট জিপিটি কে আপনি বললেন যে আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দি টোটাল নাম্বার অফ অর্ডার্স ফ্রম 2020 টু 2021, আই হ্যাভ 2020 টু 2023 পর্যন্ত ডেটা আছে, সে আপনাকে সুন্দরভাবে বানায় দিবে।
এখন সে ধরেন যে আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলাম, আমি আপনাদেরকে চ্যাট জিপিটি কেন শেখাতে চাচ্ছি জানেন? চ্যাট জিপিটি আপনাকে প্রোডাক্টিভিটি বাড়াবে অনেক। কারণ সবকিছু তো আমি আপনাদেরকে শিখাতে পারবো না, আপনার সেলফ লার্নিং এর মাধ্যমে অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে? তো আমি তাকে বললাম যে প্রডিউস এ ডেক্স ল্যাঙ্গুয়েজ, প্রডিউস ডেক্স ল্যাঙ্গুয়েজ, ডেক্স ল্যাঙ্গুয়েজ তো না, ডেক্স কোয়েরি where number of total order will be calculated from 2020 to 2021, ঠিক আছে? এখন সে আমাকে কি দিচ্ছে দেখেন, আমি তাহলে একটু দেখার চেষ্টা করি। দেখেন এখানে যে সামটা দিচ্ছে, এই সামটা কি ওই এক্সপ্রেশনটা না, তাই না? অল্টারনেটিভ দিচ্ছে এই যে ডেটস বিটুইন, আমি যেটা ইউজ করছি ওইটা দেখছেন না? বিষয়টা বুঝতে পারছেন? আমার কি এটা অলরেডি টোটাল অর্ডারটা কি আমার অলরেডি বের করা আছে না আমার টোটাল অর্ডারটা? বিষয়টা বুঝতে পারছেন? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? এই যে আমি এখানে যে টোটাল অর্ডারটা কি ডিস্টিংক্ট কাউন্ট করে আমি অর্ডার নাম্বারটা, সে টোটাল অর্ডার মানে বুঝছে কি সবগুলো অর্ডারকে যোগ করা, সেজন্য সে এখানে সাম দিচ্ছে। এখন আপনাকে বুঝতে হবে আমি কোনটা কি লিখছি কোনটা কি, আমি এটা ধরে যে এটাই করে ফেলবো এরকম কিন্তু কিছু না। আপনাকে অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি কি বলতেছে এটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পারছেন? আপনি যদি এখন চ্যাট জিপিটি ধরে আমি সাম, সে তো সাম করছে, আমি কেন ডিস্টিংক্ট কাউন্ট করলাম, আমি তাহলে ডিস্টিংক্ট কাউন্টটা সাম করে ফেলি, বুঝতে পারছেন? এরকম না, চ্যাট জিপিটির উপর আপনাকে রিলায়েবল হতে বলতেছে, বা চ্যাট জিপিটি কে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলতেছে না। আপনি হিউম্যান, আপনাকে পৃথিবীর আপনাকে উপরওয়ালা কি সৃষ্টিকর্তা আপনাকে কি সৃষ্টির সেরা জীব বানাইছে, তাই না? মানে কি আপনি আপনার ব্রেনটা ইউজ করতে পারতেছেন। তো এই জিনিসটাকে ব্যবহার করে আপনি তার উপর রিলায়েবল হয়ে আপনি তার কাছ থেকে আপনি প্রডিউস করবেন নিজের কাজটা, তার উপর আপনার কাজটাকে ছেড়ে দিয়ে না, বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদেরকে অ্যাকচুয়ালি আমি সবাইকে আসলে এই জিনিসটা বোঝানোর মানে চেষ্টা করি, মানে কতজন বুঝতে পারতেছে বা কতজন বুঝতেছে আমি কিন্তু জানি না আসলে বিষয়টা। These are the very very basic initials for each and every students to learn this one, to produce their actual work from কি বলবো যে from the beginning of the work, ঠিক আছে? এইখানে দেখেন আপনারা হয়তো এই জিনিসটা দেখে হয়তো ভয় পাবেন, আরে ভাই জয় ভাই তো দেখাইলো না এভাবে, কিন্তু নিচে দেখেন সে আবার বলে দিছে ডেটস বিটুইন, বুঝতে পারছেন বিষয়টা? তো এখন আবার এই জায়গাটা যদি আপনি ভয় পান যে এখানে তো ভাই তো লিখলো 2020, এখানে লিখলো, ঠিক আছে আমি হয়তো ভুল করতে পারি, আপনি এটাকে করেন, তাহলে জাস্ট এই জিনিসটাকে একটু ওইখানে অল্টারনেটিভ কনভার্ট করে দেন, তাহলে তো হয়ে গেল, তাই না? বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা? তো আপনাকে এই ধরনের প্রোডাকশন নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? এই যে আমি আপনাদেরকে বললাম না, এটা কি আমার জাস্ট একটা এক্সপ্রেশন। ক্লিয়ার বিষয়গুলো বুঝতে পারতেছেন এখন? জি দাদা। আচ্ছা তাহলে আমি আসি এখন, তাহলে সে ধরেন যে আমাদের কি কি বের করা হয়েছে, প্রিভিয়াস মান্থ অর্ডার, প্রিভিয়াস মান্থ প্রফিট, প্রিভিয়াস মান্থ রেভিনিউ, কোয়ান্টিটি রিটার্ন, কোয়ান্টিটি সোল্ড, রিটার্ন রেট, টোটাল কস্ট, মোটামুটি সবগুলো আমাদের বের হয়েছে। কোনো কিছু কি আছে যেটা আমরা এখনো বের করি না? এই ধরনের কিছু আছে? রিটার্ন রেট তো বের করছি, তাই না? টোটাল রিটার্নসও আছে আমাদের কাছে। কোনো কিছু কি আছে? আরেকটা জিনিস বের করা হয় নাই, এটা হলো যে এভারেজ রেভিনিউ পার কাস্টমার। এটা তো খুবই ইম্পর্টেন্ট না, যে আমার কাছে যে রেগুলার কাস্টমার আসুক বা যে কোনো কাস্টমারই আসুক না কেন, ঠিক আছে, তাদের কাছ থেকে আমি কতটুকু রেভিনিউ আদায় করতে পারতেছি, এভারেজ রেভিনিউ পার কাস্টমার, খুবই ইম্পর্টেন্ট একটা। হ্যাঁ দাদা, এভারেজেরও তো যে এভারেজ এবং এভারেজ এক্স আছে এইখানেও। হ্যাঁ সেম জিনিস আর কি, বুঝতে পারছেন? জি। আমি এখন যে জিনিসটা আমি ফাইন্ড আউট করবো, এটা একটা ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বিজনেস ফর্মুলা। এটা হলো কি এভারেজ রেভিনিউ পার কাস্টমার, এভারেজ রেভিনিউ পার কাস্টমার। এভারেজ রেভিনিউ পার কাস্টমার আমাকে কিভাবে বের করতে হয়? সূত্রটা কি, যে সূত্র হলো যে কি আমার যতগুলো কাস্টমার আছে ওই কাস্টমারকে দিয়ে ডিভাইড করতে হবে যতগুলো কাস্টমার আমার কাছ থেকে কিনছে, এই ধরনের কিছু না বিষয়টা? আমাদের এভারেজের ফর্মুলা কি বলেন তো দেখি, আমাদের এভারেজের সূত্র কি?
টোটাল মাইনাস কোয়ান্টিটি। এই ধরেন যে আমার এখানে এবিসি আছে, এভারেজ কাস্টমার কত হবে? আমার এখানে কত এবিসি হইলে, এবিসি আমার টোটাল 3টা কাস্টমার, তাই না? হ্যাঁ 3টা কাস্টমার, তাহলে এভারেজ আমি আমার ডিভাইডেড বাই কত হবে? 3 দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে এভারেজ কাস্টমার আমার কত? 1। এক। এখন যদি আমার যদি আরেকটা যদি থাকতো, যে সে ধরেন যে আমার যদি আরেকটা এ থাকতো, আরেকটা এ নাম্বার অফ রো থাকতো, বা ডি নাম, না এটা তো না, অ্যাকচুয়ালি এটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো যাবে না। সে ধরেন যে এখানে কত, এটা হলো কি 4, এটা হলো 4, এটা 2, এটা 3, ঠিক আছে? তার মানে আমার কত হবে? 4 5 6 7 8 9, 9 টোটাল আমার 9 দিয়ে দাদা ডিভাইডেড কত হবে? টোটাল ডিভাইড, তাই উপাত্তের না? যোগফল বাই মোট উপাত্ত সংখ্যা। এক্স্যাক্টলি ওই জিনিসটা বোঝানোর জন্য চেষ্টা করতেছি। তার মানে টোটাল যোগফল আমার কত? 4 5 6 7 8 9, 9টা উপরে লিখছি না? আর মানে যতগুলো যোগ সংখ্যা আছে, যোগ সংখ্যা কতগুলো? 3টা, 1টা 2টা 3টা, তো আমি সেটা 3 লিখছি, তাই না? জি তার মানে আমার কি টোটাল কত হবে? এখানে 3 3 9, এখানে তাই না? 3 এভারেজ এভারেজ 3 হবে। গড় হবে তার 3। মানে আমি যদি এখন এভারেজ রেভিনিউ পার কাস্টমারের কথা চিন্তা করি, তার মানে কিন্তু আমি টোটাল কাস্টমার নিয়ে কিন্তু আমি ডিভাইড করতে পারবো না, বুঝতে পারছেন? কারণ টোটাল কাস্টমারের ভিতরে এমন কাস্টমারও আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনে নাই, তাই না? তার মানে কি আমার কাছ থেকে যারা শুধুমাত্র প্রোডাক্ট কিনছে, তাদের থেকে তো আমি রেভিনিউটা জেনারেট করতেছি, তো তাদের থেকে দিতে হবে, তাই না? রেভিনিউ ডিভাইডেড বাই কি হবে? রেভিনিউ ডিভাইডেড বাই টোটাল কাস্টমার লুজ, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? আমি তাহলে কি লিখবো? ডিভাইড ফাংশন ইউজ করবো না? ডিভাইডের ভিতরে কি লিখবো? টোটাল রেভিনিউ, আমি যেহেতু রেভিনিউ বের করব, সেহেতু টোটাল রেভিনিউটাই তো হবে, রেভিনিউ কমা টোটাল কাস্টমার ডুজ প্রোডাক্ট বাই, যেহেতু এভারেজ রেভিনিউ পার কাস্টমার বের করতেছে, তো আমারও ওইটা ব্যবহার করা আছে, টোটাল কাস্টমার ডুজ প্রোডাক্ট বাই, ঠিক আছে? আর কোনো কিছু কি আছে? আর কোনো কিছু নাই আশা করি। মানে মোটামুটি ডেক্সের যে বেসিক যে বিজনেসের যত কিছু লাগে সবগুলো মোটামুটি শেখানো হয়েছে আশা করি। এখন আমরা আমাদের যে সবার যে কাঙ্ক্ষিত যে জিনিসটা, যে আমরা কখন অ্যাকচুয়ালি ডিজাইনে যাব, তাই না? আমরা ডিজাইনে যাই নাকি আজকের? তাও আরেকটা জিনিস, আমি প্র্যাকটিস করতে গিয়ে, এই যে অ্যাডভেঞ্চার ওয়ার্কস, এটা তো মাইক্রোসফটের ডেটা, তাই না? তো প্র্যাকটিস করতে গিয়ে দেখলাম যে তারা এটাকে স্টার স্কিমা বলতেছে। তো তারা সেলস ডেটাকে তারা মানে মেইন কিউ হিসেবে বলছে, সেলস ডেটাকে, ঠিক আছে? প্রোডাক্ট লুকআপকে তারা ধরে করে নাই, বুঝতে পারছেন? তো আমি একটা জিনিস তাহলে আমরা একটু আইডেন্টিফাই করার ট্রাই করি, তাই না? যে আসলে কোনটা সঠিক। আমার মেজার গুলো এইদিকে আছে, বুঝতে পারছেন? এখানে মেজার গুলো আছে, এই যে এখানে মেজার গুলো, এগুলো লাগবে না, এগুলো অ্যাড করতে হবে না। আমরা একটু দেখি আসলে। নাড়াচাড়া করবে না, নাড়াচাড়া করবে না কোনো। তারা এটাকে স্টার স্কিমা দেখাইছে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর ডেটাটা। আমি আমি শিওর না আমরা কি করতেছি, ঠিক আছে? আমার কাছে তো এটা মনে হচ্ছে এটা একটা এই কি বলে যে স্নোফ্লেক স্কিমা। আচ্ছা, আমি একটু এটা নিয়ে যেহেতু কনফিউজ আমার নিজেরও, আমি একটু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে মাইক্রোসফট অ্যাডভেঞ্চার ওয়ার্ক ডেটা, ইজ ইট স্নোফ্লেক স্কিমা অর স্টার স্কিমা? স্নোফ্লেক স্কিমা, আমার কথাই ঠিক, তাই না? ওইখানে আমি কোথায় যেন দেখছিলাম যে ওইটা কি বলে স্টার স্কিমা, মানে আমি এখানে কোথাও যেন একটা দেখছিলাম আর কি, আমি যখন শিখতেছিলাম আর কি, ওই সময় মানে প্র্যাকটিস করতেছিলাম ওই সময় আর কি, ঠিক আছে? হতে পারে যে ওরা হয়তো স্টার স্কিমা কি, তারপরে আবার স্নোফ্লেক স্কিমা কি, এই জিনিসটা দেখাচ্ছিল, ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমি মোটামুটি আমি ঠিক আছে আশা করি। আমি নিজেকে নিজে আবার কনফিউজ হয়ে গেছি যে আমি যে আপনাদেরকে পড়াইলাম এটা কি ভুল পড়াইলাম নাকি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ইয়াতে আসি না, এই কি বলে যে মেইন রিপোর্টে আসি নাকি। ওকে, আমরা এখন আহ, সবার আগে তো একটা ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এই জিনিসটা দেখি নাকি। তো আমি একটা ইমেজ একটা নিয়ে আসি, ইমেজ বেস্ট বাই। নাড়াচাড়া করতেছে কেন তো? আমি এখান থেকে এই ইমেজটা নিয়ে নিই, ঠিক আছে। ইমেজটা নিয়ে নিচ্ছি। ভাইয়া আমরা কি যে কোনো ইমেজ দিয়ে প্র্যাকটিস করব? আমি তো আপনাদেরকে দিয়ে দিছি ইমেজের দিয়ে দিছি না আমি আপনাদেরকে, ফোল্ডারের ভিতরে কিন্তু এগুলো দিয়ে আছে, ঠিক আছে, এগুলো সব দিয়ে আছে। আমি আপনাদেরকে যে ও ড্রাইভটা শেয়ার করছি না, ওই ড্রাইভের ভিতরে এই যে ইমেজ নামে একটা ফোল্ডার পাবেন, হ্যাঁ, এখানে সবগুলো ইমেজ দেওয়া আছে, হ্যাঁ তো ভাই পাইছি। বুঝতে পারছেন? ওকে, জি ভাইয়া ইমেজটা আমি, পাইছি। হ্যাঁ ইমেজটা আমি এখানে দিলাম। আচ্ছা, আমরা মোটামুটি একটা মোবাইল অ্যাপ্লিকেশন লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে যে একটা দেখালাম না কি ধরনের হবে, ঠিক এরকম একটা জিনিস বানাবো। সেজন্য আমি একটা শেপ নিচ্ছি, এই শেপটা ধরেন যে আমি এই শেপটা নিচ্ছি, রেক্টাঙ্গেল শেপটা নিচ্ছি, এই শেপটা এদিকে লম্বা করে দিচ্ছি। এই শেপটা কেন নিচ্ছি আমি বলেন তো দেখি। এই শেপের উপরে আমি বাটন গুলো রাখবো, এইদিকে বাটন থাকবে, বুঝতে পারছেন, আমি এইদিকে বাটন গুলো রাখবো, ঠিক আছে। ফিল্টার টিল্টার বা এখানে একটা পেজ থেকে আরেকটা পেজে সুইচ করার জন্য যে বাটন গুলো থাকবে না, এই বাটন গুলো রাখবো এখানে। এখন এই কালারটা এটা রাখবো কিনা, পরবর্তীতে কালার আপাতত চেঞ্জ করবো, ঠিক আছে, আপাতত এতটুকু রাখি, আপাতত এরকম রাখি। এখন আমাদের মেইন কাজটা হলো কি, মেইন কাজ হলো যে মেইন কাজ কি বলেন, একটা বিজনেসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি বলেন? কেপিআই, কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। তো আমাদেরকে কি কেপিআই নিয়ে কাজ করতে হবে না? তো আমরা সেজন্য কেপিআই গুলোকে আগে বসাবো। এখন আমাদের টোটাল আমাদের কেপিআই গুলো কি, ডেক্স, আমরা যেগুলো ডেক্স ফর্মুলার মাধ্যমে করছি এই জিনিসগুলো আমাদের কেপিআই, ঠিক আছে। আচ্ছা, আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে আমি আপনাদেরকে মুখে বলতেছি, অফিসিয়াল কোনো হোমওয়ার্ক না। এটা হলো যে ওয়াই উই ইউজ ডেক্স কোয়েরি, জাস্ট এটা, যে আমরা কেন ডেক্স কোয়েরিটা ব্যবহার করি এই জিনিসটা আপনি জেনে আসবেন, কেন আমরা ডেক্স কোয়েরি ইউজ করি, ঠিক আছে। শর্ট ভাবে বুঝাবেন, যে আপনি এক লাইনের মাধ্যমে বুঝাবেন, এই ধরনের ভাবে আপনি শিখে আসবেন এটা কেন আমরা ডেক্স কোয়েরি ব্যবহার করি এটা, বুঝতে পারছেন। এখানে তো শিখাইলাম আপনাদেরকে ডেক্স কোয়েরি কি, আমি আপনাদেরকে অনেকভাবে ইলাবোরেট ভাবে বুঝাইছি, তাই না? তো এত কিছু তো আপনি মনে রাখতে পারবেন না। তো আপনি এমন একটা, আপনি নিজে আর&ডি করবেন, ইন্টারনেট সার্চ করবেন যে আমরা কেন ডেক্স কোয়েরি ব্যবহার করি পাওয়ার বিআই, ঠিক আছে। মানে খুব, সে ধরেন যে আপনাকে যদি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে ওয়াই উই ইউজ ডেক্স কোয়েরি ইন পাওয়ার বিআই, ঠিক আছে, ডেক্স কোয়েরি কেন ইউজ করি, আপনি তো তাকে অনেক লম্বা চড়া করে বলতে পারবেন না, তাই না? আপনাকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিতরে পুরোটা বলতে হবে। আপনাকে যদি বাংলায়ও জিজ্ঞেস করে আপনাকে তো এটা 2 থেকে বেশি হলে 4-5 সেকেন্ডের ভিতরে বলতে হবে, তাই না? তো আপনি এমন ভাবে শিখে আসবেন, ঠিক আছে। এতটুকু পারবেন আপনি, আপনারা এতটুকু পারবেন নাকি? 1-2 জন আনসার দিলে হবে যথেষ্ট আমার কাছে, পারবো ঠিক দাদা। আছে। হ্যাঁ, এটা কোনো অফিসিয়াল না, এটা হলো যে আপনাদেরকে কি করানো বলেন, আপনাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করানো কাজের সাথে সাথে, বুঝতে পারছেন। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এইভাবে যেন প্রিপেয়ার করা যায়। ওকে, আমি এখানে যে ছবিটা নিছি এই ছবিটার উপরে আমি ইফেক্ট দিতে চাচ্ছি, ঠিক আছে। ওই ইফেক্টটা কই থেকে দিব? ফরম্যাট ইমেজে আসবো, ফরম্যাট ইমেজ জেনারেলে যাব, ঠিক আছে। জেনারেলে গিয়ে এই যে ইফেক্টস আছে, ঠিক আছে, ইফেক্টসে আমি ভিজুয়াল বর্ডারটা অন করব। ভিজুয়াল বর্ডারে অন করলে দেখবেন যে এখানে রাউন্ড শেপ, তো রাউন্ড শেপ আমি 14 করে দিচ্ছি, কারণ এই সাইডেরটাও আমার রাউন্ড শেপ আছে তো সেজন্য আমি, ঠিক আছে। আর কালারটা কি হবে? হোয়াইট হবে। কি কালার হোয়াইট হবে? ভিজুয়াল বর্ডার, মানে ব্যাকগ্রাউন্ডের যে বর্ডারটা হবে বর্ডারটা হোয়াইট যেন হয়, ঠিক আছে। আর শেডোটা যেন অন থাকে, ঠিক আছে, আমি যেন বুঝতে পারি, ঠিক আছে। এই যে এই জিনিসটা, এটা পারবেন না, এটা জেনারেল থেকে ইফেক্টসে গিয়ে এই জিনিসটা করান।
আর কেউ যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আমি আপাতত এটার উপরে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করতে চাচ্ছি না, আপাতত এইভাবে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এটাকে আরেকটু ছোট করলেই ভালো হয়। ওকে, আজকের আমরা শুধুমাত্র কেপিআই ডেভেলপ করবো, আর কিছু ডেভেলপ করবো না। ঠিক আছে, আজকে শুধুমাত্র আমরা কি ডেভেলপ করবো? কেপিআই। আমাদের টোটাল কেপিআইটা আমি এই জায়গা থেকে নিয়ে আসলে তো হয়ে যাচ্ছে, তাই না? সবার আগে আমি কি নিয়ে আসবো? আমার সবার আগে মেইন ফ্যাক্ট হলো যে রেভিনিউ দেখা। আমি সবার আগে রেভিনিউটাকে নিয়ে আসবো, রেভিনিউটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, এইভাবে কল করে নিয়ে আসলে হয়ে যাচ্ছে, তাই না? সে আমাকে দিয়ে দিচ্ছে। এখন এটা কি আমাকে একটা বার ফরম্যাটে দিচ্ছে, আমাকে কি করতে হবে? এটাকে ডেক্স, এখানে দেখেন কার্ড আছে, স্কোর কার্ড, এখানে যে কার্ড আছে আমার কি আছে? মাল্টি রো কার্ড আছে। মাল্টি রো কার্ড আমরা ইউজ করব কখন? যখন আমরা টুল টিপসটা ইউজ করব বা একসাথে সবগুলো দেখাতে ইচ্ছে ওই ধরনের কোনো সিচুয়েশন আসবে। ঠিক আছে, আরেকটা কি আছে? আরেকটা হলো যে কেপিআই। এই কেপিআইটা আমরা পরবর্তীতে ইউজ করব। এটার আরেকটা কাজ, এটা হলো যে ওই যে কিছুক্ষণ আগে আমরা প্রিভিয়াস মান অর্ডার নিয়ে কাজ করছি না, ওইটার উপরে আমরা কেপিআই অ্যাপ্লাই করব। ওইটা আরেকটা, ওইটা হলো যে অরিজিনাল কেপিআই, মানে কেপিআই এর ভিতরে তো কেপিআই আছে, বুঝতে পারছেন? আমরা যেটা, এটা হলো যে মেন ওভারঅল পুরো বিজনেসটাকে দেখার জন্য কেপিআই। একটা হলো যে নিশ কেপিআই, ধরেন যে আমার লাস্ট মান্থে আমার কত অর্ডার ছিল, এখন আমি কত করতেছি, বুঝতে পারছেন? এই টাইপের কেপিআই এর জন্য আমরা এটা ইউজ করি। ঠিক আছে, তো আমার এখন আপাতত ডেক্স কার্ডের প্রয়োজন, তো আমি কার্ডটাকে নিচ্ছি। আমি কার্ডটা নিলাম, এটাকে আমি ইয়া করতেছি, আমি যতটুক পারি এটাকে ছোট রাখবো, মানে এই ডেক্স এরিয়াটা। এখন আমার এটা, আমাকে এটাকে কি করতে হবে? ডিজাইন করতে হবে। জেনারেলে যাব, সেম ভাবে ইফেক্টস, ভিজুয়াল বর্ডারটাকে অন করব, কালার হবে হোয়াইট, আর রাউন্ড হবে 14। ঠিক আছে, রাউন্ড হবে 14। শ্যাডোটাকে অন করব, শ্যাডোটাকে অন করলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? এখানের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি সে ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার কি এটা দিব। ফন্ট নিয়ে চিন্তা করেন না, ফন্ট চেঞ্জ করব কিছুক্ষণ পরে। আপাতত কোন কোন ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা দিলে আমাদের জন্য সুইটেবল হবে ওইটা আমরা ভাবতেছি। ঠিক আছে, নাকি এটা ইউজ করব? এটা হলে বেশি ইয়ে হয়ে যায়। হালকা কালার ইউজ করেন, বেশি গাঢ় না। পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট রাখতেছি, বুঝতে পারছেন? সেজন্য আর কি পিছনের ব্যাকগ্রাউন্ড যেহেতু হোয়াইট রাখতেছি, আমরা গাঢ় ইউজ করলেও খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, বেশি হালকা ইউজ করলে আবার ফন্টটা ফুটে উঠবে না, বুঝতে পারছেন? সেজন্য আর কি আমি সে ধরেন যে পিঙ্ক কালার আমার একটু পছন্দ না আর কি, মানে পছন্দ না, মানে আমাদের কেন যে জানি ভালো লাগে না। লোগোটা আছে, লোগোটার কালারের সাথে কম্বিনেশন করে রাখলে ভালো হতো। কম্বিনেশন হবে ভাই, একটু একটু ওয়েট করেন, আমি বানানোর চেষ্টা করতেছি। ওই জন্য একটা কালার কম্বিনেশন নিয়ে আসার চেষ্টা করতেছি আমরা, ওইটাকে আচ্ছা আমি আপাতত এটাকে ইউজ করি। ঠিক আছে, দেখি আসলে আমাদের কালার কম্বিনেশনের সাথে মিলবে কিনা, আমি দেখতেছি। কারণ এটা ইউজ করি। আর প্রপার্টিস না, ভিজুয়ালে গেলে আমার ক্যাটাগরি লেভেলটা পাবো। ঠিক আছে, ক্যাটাগরি লেভেলটা আমার কি হবে? হোয়াইট হবে। ঠিক আছে, হোয়াইট হবে। আর কল আউট ভ্যালু আমার হোয়াইট হবে। ঠিক আছে, কল আউট ভ্যালু আমার হোয়াইট হবে। কল আউট ভ্যালু আমার হোয়াইট হবে। আর বোল্ড, আর এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, 32 রাখি, তাই না? ঠিক আছে না, 32টা পারফেক্ট না? 32টা রাখি, 32। টোটাল রেভিনিউ এটার উপর, এটা বোল্ড করলাম নাকি এটাও বোল্ড করে দিব? টোটাল রেভিনিউটা বোল্ড করে দিই নাকি ক্যাটাগরি লেভেলটা? দিন, ওটাও বোল্ড করে দিন। আচ্ছা, এটাও বোল্ড করে দিলাম। এখন আমি এখানে টোটাল রেভিনিউ রাখতে চাচ্ছি না। ঠিক আছে, আমি এটাকে জাস্ট রেভিনিউ রাখতে চাচ্ছি। আমরা তো জানি যে ডেক্সের যে ইয়েটা, এটা অ্যাকচুয়ালি টোটাল রেভিনিউকে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? তো এখানে আমি টোটাল রেভিনিউ লিখতে চাচ্ছি না। তো ওটা কি করব? এখানে যেখানে 3টা অপশন আছে, ঠিক আছে, 3টা অপশনের আমার যে ডেটা ভিজুয়াল আছে, ডেটা ভিজুয়ালে যাব। এখানে এই যে টোটাল রেভিনিউ আছে না ফিল্ড লেভেলে, এটার উপর ডাবল ক্লিক করব, জাস্ট রেভিনিউ রাখবো। ঠিক আছে, জাস্ট রেভিনিউ। ক্লিয়ার? এখন আমি এই জিনিসটা, এটা কি এটার সাথে যাচ্ছে না জানেন, আমি আবার এটাও চেঞ্জ করে দিই। এটার শেপটা হচ্ছে সেম জিনিসটা রাখার চেষ্টা করবো আর কি।
এটা ব্যাকগ্রাউন্ডটাকে অন করে দিচ্ছি, ভিজুয়াল শ্যাডোটাকে অন করতেছি, ভিজুয়াল বর্ডারটাকে দিচ্ছি, এটা হবে হোয়াইট, আর এটা হবে 14 শেপে হবে এটা। আর আরেকটা হইলো যে কালার হবে এটা, যেটা বলছে এটা, ট্রান্সপারেন্সি লেভেল হবে হাই। দাদা ওটা নাকি তো বর্ডার কালার দিলেন দাদা। বর্ডার কালার দিচ্ছে? ওটা বর্ডার কালার হয়েছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার, ওটা ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে দাদা, উপর ব্যাকগ্রাউন্ড লেখা ওই যে। বুঝতে পারছি, না ব্যাকগ্রাউন্ডের কালার, ভিজুয়াল বর্ডারের কালার তো হোয়াইট হওয়ার কথা না, হোয়াইটটা তো আসে না এই জায়গায়। দাদা আপনি তো ব্যাকগ্রাউন্ড কালারটা উঠে দিলে হোয়াইট হবে দাদা। কালারটা উঠে দিলে হোয়াইট হচ্ছে। আচ্ছা, কারণ আমি প্রপার্টিসে যাই, শেপের স্টাইলে যাই, ওই যে এখান হ্যাঁ, এই থেকে কালারটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। হ্যাঁ কালারটা বেশি বেশি ইয়ে হয়ে গেছে না? জি দাদা, আরেকটু যদি অন্য কালার চুজ করি, অন্য কালার কি লাইট দেখা যাচ্ছে? লাইট কালারটা দিতে পারেন দাদা, যে কোনো একটা লাইট কালার। আমরা আজকে কালার কম্বিনেশনটা সেট করব, আর কেপিআইটা সেট করে ফেললে আমাদের আজকের আজকের ইয়া শেষ, টিউটোরিয়াল আজকে শেষ। আচ্ছা, আমি এই তিনটা নেওয়ার চেষ্টা করি, এটা নেই নাকি? এটা একটু দেখতে একটু ভালো দেখাচ্ছে, এটা নিয়ে আমরা এটা নিয়ে এটা ট্রান্সপারেন্সি দেখি, না এটা ট্রান্সপারেন্সি, এটার বর্ডারটা এটা কি? আচ্ছা, এটা ওইটা না, জেনারেলে গিয়ে এটাকে যদি বন্ধ করে, এটাকে যদি বন্ধ করে এই শেপে যদি যাই, এখানে সে না, এখান থেকে কিছু হচ্ছে না বর্ডার। আচ্ছা, ওইখানের বর্ডারটাই দিয়ে, ওইটা ঠিক আছে, ভিজুয়াল বর্ডার 14। আর উইডটা একটু কমাই দিই নাকি, নাকি উইডটা বাড়াই দিব? উইডটা বাড়াই দিলে কি, ও উইডটা যদি 0 করে দিই, এটা 0 হচ্ছে না। আচ্ছা, আপাতত এরকমই রাখি নাকি, নইলে আরেকটা কাজ করা যেতে পারে। আরেকটা কাজ হলো যে এই যে বর্ডারটা যেটা আছে, বর্ডারের উপর যে বর্ডারের ভিজুয়ালটা, ওইটাও সেম করে দিই নাকি, যেন বোঝা না যায়। ও এটা তো বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে আমি এই জিনিসটা দিয়ে দিই, ঠিক আছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে বলে মনে হচ্ছে। আর এটা আমরা তাহলে চেঞ্জ করে কি করব, লেভেলটা, ইফেক্টস, কালারটা, এই কালারটা, ঠিক আছে? আমাদের কালার কম্বিনেশন সেট করলাম। আপনারা আরো সুন্দর ডিজাইন করবেন, আমি আমি বিশ্বাস করি আপনারা আমার থেকে ভালো ডিজাইন করবেন, যেহেতু একটা ক্লাসের ভিতরে আসলে ডিজাইন দিয়ে বেশি সময়টা নষ্ট করতে চাই না, ঠিক আছে? তো আচ্ছা, আমি এখানে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, ঠিক আছে? কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, ঠিক আছে, 4টা। আপাতত এই প্রত্যেকটা আমি কি করব দেখেন, এই যে এটা আছে, আমি এটার ডাটা ভিজুয়ালে গিয়ে আমি জাস্ট রেভিনিউটা কেটে এখানে কি ওই ডেটাটা বসাই দিলে আমার সব হয়ে যাবে। এখন আমি এখানে কি প্রফিটটা বসাই দিই, রেভিনিউর পরে তো প্রফিটটা আসে তাই না? প্রফিটটা দিলাম, দেখেন এখানে প্রফিট আসছে। এখন প্রফিটের আমি কি ডাবল ক্লিক করে প্রফিটটা কেটে দিলে জাস্ট প্রফিট বানাই দিচ্ছে, ঠিক আছে? তারপর এটা কি, তারপর এটা হলো যে টোটাল প্রফিটে বলে কি টোটাল অর্ডার, তাই না? তো আমি টোটাল অর্ডারটা দিই, ডাবল ক্লিক করব অর্ডারটা, ঠিক আছে? আর তারপর এটা কি হবে, টোটাল রিটার্নস, তাই না? নাকি টোটাল রিটার্নস নাকি রিটার্ন রেট, রিটার্ন রেট, রিটার্ন রেটটা এখানে, রিটার্ন রেটটা আমার এখানে। তো আমি এখানে জাস্ট রিটার্ন রেটটা মাঝখানে যে আন্ডারস্কোর আছে ওইটাকে উঠাই দিব, ঠিক আছে?
স্পেস দিয়ে দিব একটা, ঠিক আছে, রিটার্ন ডেট। ঠিক আছে, এখন আমার এই যে এখানে যে অসামঞ্জস্যতা আসছে এটা কিভাবে ঠিক করব, আমি দান আগে সিলেক্ট করে নিই, এখান থেকে ধরে প্রত্যেকটাকে শিফট দিয়ে বা কন্ট্রোল দিয়ে যে কোনো একটা দিয়ে ধরলে হবে। ঠিক আছে, এগুলো দিয়ে ধরে এখানে দেখেন ফরম্যাটে যাবেন, সবার আগে তো অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্ট কি হবে, ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে, ডিস্ট্রিবিউট কি হবে, হরিজন্টালি। আরেকটা কি হবে, ডিস্ট্রিবিউট মিডল। আমি সবার আগে মিডলটা ক্লিক করব, সবগুলোকে একই মিডল লাইনে নিয়ে আসলাম, তারপরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে, এখন ঠিক হয়েছে না হরিজন্টালি? এখন আমি আরেকটা জিনিস করতে চাচ্ছি, এখানে যেহেতু আমার জায়গা আছে, আমি টোটাল রিটার্নটা এই জায়গায় দেখাতে পারি না, আমি তো রিটার্ন রেটের সাথে টোটাল রিটার্নটা দেখাই নাকি? আচ্ছা, আরেকটা জিনিসও দেখায়, টোটাল রিটার্নটা না দেখায়, টোটাল কাস্টমারটা দেখায়, যারা অ্যাকচুয়ালি আমার এখান থেকে প্রোডাক্ট কিনছে, নাকি ওইটা না দেখায় কোনটা দেখানো যায়? কোনটা দেখানো যায় এখান থেকে বলুন তো, ডেস্ক থেকে আরেকটা কেপিআই দেখাইতে চাচ্ছি, কোনটা দেখানো যায়? টোটাল রেভিনিউ, টোটাল রিটার্নস দেখাইছি, টোটাল প্রফিট আছে, টোটাল অর্ডার দেখাইছি, টোটাল কাস্টমার আছে, টোটাল কস্ট আছে, কোয়ান্টিটি সোল্ড আছে, কোয়ান্টিটি রিটার্ন আছে, এভারেজ রেভিনিউ পার কাস্টমার, এই জিনিসটা কি এই জায়গায় দেখানো যায়? এভারেজ রেভিনিউ, এটা তো অনেক লম্বা হয়ে যায় ডেক্সের লাইনটা। টোটাল কাস্টমারটা দেখা এই জায়গায় নাকি? এটাই দেবেন, টোটাল কাস্টমার দেওয়া যায়। টোটাল কাস্টমারটা দেখে কাস্টমার অথবা টোটাল কোয়ান্টিটি সোল্ড দেখানো যায় দাদা, যে কতগুলো কোয়ান্টিটি সোল্ড হয়েছে। কোয়ান্টিটি সোল্ডটা দেখালে একটু মিসক্যালকুলেশন হবে। কেন মিসক্যালকুলেশন বলতেছি, কারণটা হলো যে আমার এখানে তো প্রোডাক্ট আছে, এসকিউ প্রোডাক্ট আছে অনেকগুলো, তাই না? অনেকগুলো এসকিউ প্রোডাক্ট আছে, তো যেহেতু অনেকগুলো এসকিউ প্রোডাক্ট আছে, আমি সেহেতু টোটাল কোয়ান্টিটি দেখালে এটা অ্যাকচুয়ালি মানে কোনো এটার উপর কোনো ইফেক্ট পড়বে না, বুঝতে পারছেন? তো সেজন্য আসলে ওইটা আমি দেখাইতে চাচ্ছি না। তো আমি এখানে তাহলে কোনটা নিব, টোটাল কাস্টমারটা নিব নাকি টোটাল কাস্টমার দোজ প্রোডাক্ট বাই, কোনটা নিব? অ্যাকচুয়াল কাস্টমারটা নেই নাকি? অ্যাকচুয়াল কাস্টমার কত আছে এই জিনিসটা আমি এই জায়গায় দেখি। 17 কে হলো যে আমার অ্যাকচুয়াল কাস্টমার, তাহলে আমি এই জায়গায় কি লিখবো, অ্যাকচুয়াল কাস্টমার, অ্যাকচুয়াল কাস্টমার। ঠিক আছে, আপাতত এতটুকু রাখি। এখন আমি এটাকে সিলেক্ট করে শিফট দিয়ে সবগুলোকে দিলাম, ফরম্যাটে গেলাম, অ্যালাইনমেন্ট আমি কি দিব, অ্যালাইন মিডল এন্ড ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে, ক্লিয়ার? আজকের তাহলে এতটুকু পর্যন্ত নাকি? আজকের এতটুকু পর্যন্ত রাখি, এটাকে বারবার সেভ করতেছি, আরেকবার সেভ দিই। ওকে, কারো কি কোনো কোয়েশ্চন আছে? কারো যদি কোনো কোয়েশ্চন না থেকে থাকে আমরা এখানে শেষ করে দিচ্ছি নাকি? ঠিক আছে দাদা, আপনারা চাইলে এখন থেকে এগুলো প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন। ঠিক আছে।